আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই অনেক ভালো আছেন। বন্ধুরা, আজকে আমাদের ক্লাসটি হচ্ছে ইংলিশ সেন্টেন্স মেকিং কোর্সের 15 নম্বর ক্লাস। একটা কথা আমি মাঝে মধ্যেই বলি যে ক্ষুদ্র ক্ষুদ্র বালুকণা বিন্দু বিন্দু জল গড়ে তোলে মহাদেশ সাগর অতল। ক্লাস কিন্তু একটু একটু করে ভারী হচ্ছে। সেই 1 নম্বর ক্লাসের পড়া আর 10 নম্বর ক্লাসের পড়া আর আজকে 15 নম্বর ক্লাসের পড়া কিন্তু এক না। হ্যাঁ, প্রত্যেকটা ক্লাসে একটু একটু করে ভারী হচ্ছে, আমরা একটার সাথে একটা জোড়া দেওয়া শিখতেছি। সো যত বেশি সামনের দিকে আগাবো আপনাকে 10 মিনিট করে হলেও আপনাকে পরিশ্রম বেশি করতে হবে। হ্যাঁ, ধরেন আপনি 14 নম্বর ক্লাসে আপনি পরিশ্রম করছেন 1.5 ঘন্টা, তাহলে 15 নম্বর ক্লাসে আপনি পরিশ্রম করবেন 1 ঘন্টা 40 মিনিট বা 1 ঘন্টা 35 মিনিট, একটু হলেও বাড়াইতে হবে ভাই। বুঝছেন? আপনারা যদি ওই নেওয়ার সক্ষমতা না বাড়ান তাহলে আমি কিন্তু বেশি দিতে পারবো না আপনাদেরকে। আর যদি বেশি না দিতে পারি তাহলে আমি একটা সময় হতাশ হয়ে যাব। হ্যাঁ, আপনাদেরকে বলেছি যে 32টা ক্লাস হবে, সর্বোচ্চ 5-6টা ক্লাস বেশি দেওয়া যায়, কিন্তু অনেক বেশি হয়ে গেলে তাহলে এটা আমার জন্য বিপদ। কারণ এই প্রতিষ্ঠানটা আমি একা চালাই না, এখানে এটা একটা প্রাইভেট প্রতিষ্ঠান, এখানে স্যাররা মিলেই সবকিছু মিলেই মানে এটার অনেক বড় একটা খরচ আছে। সো এই ব্যাপারটা আমাদেরকে মাথায় রাখতে হবে আর কি, ঠিক আছে? জি। এই দুঃখিত কথাটা বলার জন্য, কিন্তু এটা এই বাস্তবতা। তো যাই হোক বন্ধুরা, আজকের ক্লাসটা হচ্ছে আমাদের 15 নম্বর ক্লাস। আজকের ক্লাসে আমরা নতুন বেশ কিছু জিনিস দেখব। এবং আজকের ক্লাসে মূলত হচ্ছে আমরা ফ্রেজ এবং সেন্টেন্স, এই দুটো ব্যাপার ভেতর থেকে বোঝানোর চেষ্টা করব। এর আগে আমরা ফ্রেজের সংজ্ঞা দিয়েছি, আর সেন্টেন্স কি এটা মুখে মুখে বলেছি। তো আজকে আরেকটু গোছালো ভাবে বলানোর চেষ্টা করব, এবং বলানোর না, বলার চেষ্টা করব, এবং প্র্যাকটিক্যালি আমরা একটু দেখবো আসলে মানে ফ্রেজ সেন্টেন্স এই জিনিসগুলা কি, এগুলো আমরা দেখবো। এবং সেই সাথে আমাদের যে হচ্ছে প্র্যাকটিসের যে সিস্টেম, আমরা ইয়েস নো কোশ্চেন করি, নট যুক্ত করি, ওগুলো থাকবে ইনশাল্লাহ আজকের ক্লাসে। তো চলুন তাহলে বন্ধুরা, স্ক্রিন শেয়ারের মাধ্যমে আমরা আমাদের মূল ক্লাসটি শুরু করি। তো বন্ধুরা, চলছে সেন্টেন্স মেকিং কোর্স, ইংরেজি বাক্য গঠনের অন্যতম সেরা কোর্স, আলহামদুলিল্লাহ। তো বরাবরের মতো এই কোর্সে আমি মাসুদ পারভেজ আছি আপনাদের সাথে ইনস্ট্রাক্টর হিসেবে, ইনশাল্লাহ থাকবো প্রতিটা ক্লাসে। এবং কোর্সটি আপনাদেরকে অফার করছে আমাদের প্রিয় ইজি ইংলিশ স্কুল, জিরো থেকে ইংরেজি শেখার অনলাইন স্কুল। তো বন্ধুরা, আজকে যে আমাদের ক্লাস, এই ক্লাসটা হচ্ছে 15 নম্বর ক্লাস। হ্যাঁ, আজকের ক্লাসের শিরোনাম হচ্ছে ফ্রেজ এবং সেন্টেন্স, এটি ক্লাসের শিরোনাম। আহ এর সাথে আমরা অনেক প্র্যাকটিস করব, এবং আমরা বোঝার চেষ্টা করব আসলে ফ্রেজ কি, সেন্টেন্স কি, ফ্রেজ কোন পাশে কেমনে কি, একটু ভালোভাবে ফিল করার চেষ্টা করব আর কি। বুঝতে পেরেছেন? আচ্ছা, প্র্যাকটিসের মধ্য দিয়ে আমরা এগুলো একটু বোঝার চেষ্টা করব। তো চলো এই সামনে আগাই। তো আমরা মূল ক্লাস শুরু করার আগে প্রতিবারই আমরা যে কাজটা করি, যে গত ক্লাসের বাড়ি কাজের যে সমাধান, সেটা আমরা করব এখন। মজার ব্যাপার হচ্ছে স্ক্রিনে দেখানো এই যে বাড়ির কাজগুলো, এগুলো আমরা 2বার দিছি। সো সমাধানও করে দিছি এর আগে। আপনার কত নম্বর ক্লাসে? 14 নম্বর ক্লাসে। আজকে একটু বলে গেলেই হবে। খেয়াল করেন, একটি নতুন কলম, এই নিউ নিউ পেন, নতুন কলমটি দা নিউ পেন, এই নতুন কলমটি দিস নিউ পেন, নতুন কলমটি কোথায়, হোয়ার ইজ দ্য নিউ পেন, তারপর নতুন কলমটি টেবিলের উপর আছে, দ্য নিউ পেন ইজ অন দ্য টেবিল। শেষ। আর কিছু ব্যাখ্যা লাগবে না, কারণ আগের ক্লাসে একদম ভরপুর ব্যাখ্যা দিছি। ওকে, ঠিক আছে। তারপর দেখেন, তো এগুলো আমরা ইংরেজি থেকে বাংলা করব। আজকে স্যার আমাকে ফিডব্যাক দিল যে মার্শাল্লাহ সবারটা হয়েছে আজকে সুন্দর। আমি বললাম যে বাড়ির কাজের উপর সলিউশন ক্লাস নিলাম, তারপরে যদি ভুল করে তাহলে কেমনে হবে? হ্যাঁ, তাহলে তো দরকারই নেই পড়ার। আচ্ছা দেখেন, তো ইংরেজি থেকে বাংলা করি। এই স্মল চেয়ার, একটি ছোট চেয়ার, দ্য স্মল চেয়ার, ছোট চেয়ারটি। তারপর হচ্ছে দ্যাট স্মল চেয়ার, ওই ছোট চেয়ারটি। এগুলো ফ্রেজ ভাই, এগুলো কোনো বাক্য না। হোয়ার ইজ দ্যাট স্মল চেয়ার, ওই ছোট চেয়ারটি কোথায়। তারপর হচ্ছে দ্যাট স্মল চেয়ার ইজ বিসাইড দ্য বেড, ওই ছোট চেয়ারটি বিছানার পাশে আছে। হ্যাঁ, আমার একটা কথা মনে পড়ে গেল, রিডিং রিডিং ক্লাসে, রিডিং কোর্সে আপনার 12 নম্বর না 13 নম্বর ক্লাসে আমরা লাইন বাই লাইন একটা রিডিং পড়ছিলাম। এ র্যাম হ্যাজ এ ব্যাট, কি জানি পড়ছিলাম আর কি এগুলো। হ্যাঁ, তো তখন আপনারা অনেকে অর্থ বুঝতে পারেন নাই। ইনশাল্লাহ পারবেন, দেখেন। এই টাইপই তো না, সামনে গেলে বুঝতে পারবেন। সামনে সেকশন 2, সেকশন 2 তে অনেক নতুন জিনিস শিখতে পারবেন, অনেক ইন্টারেস্টিং, মজা পাবেন শিখা, বুঝছেন? আল্লাহ, আমার তো অনেক জোশ লাগতেছে। চলেন সামনে আগাই। সহজ, একদম সহজ, আমি বেশি সময় নিলাম না, কারণ এগুলো আমরা 14 নম্বর ক্লাসে ব্যাখ্যা করছি। চল শুনেন, মনে রাখবেন। হ্যাঁ, এই পৃথিবীতে সবচেয়ে বোকা তারাই যারা চেষ্টা না করেই কিছু অর্জন করতে চায়। এটা শুধু ইংরেজি শেখার ক্ষেত্রে না,
প্রত্যেকটা জায়গার ক্ষেত্রে মানে কথার মানে কাজের ক্ষেত্রে এই কথাটা প্রযোজ্য। ধরেন আমরা জান্নাত পেতে চাই, কিন্তু আল্লাহ যা করেছে সেভাবে আমরা চলি না। আল্লাহ আমরা নবীর শাফাত পেতে চাই, কিন্তু নবীর সুন্নাত অনুযায়ী চলি না। সো এভাবে এভাবে আসলে হয় না। প্রত্যেকটা জিনিসই চেষ্টার দাবি রাখে। চেষ্টা ছাড়া কিছু হবে না, বুঝছেন? চেষ্টা করতেই হবে। হ্যাঁ, আসলে এই ফ্রি মাইন্ডসেটটা মানে আলগা মাইন্ডসেট, মানে মাগনা খাওয়ার মাইন্ডসেটটা কোথা থেকে আসছে জানেন? কারণ আমাদের বাবা মায়েরা 26 বছর, মানে আমাদের 26 বছর বয়স পর্যন্ত আমাকে খালি ফ্রিতে খাওয়াইছে, বুঝছেন? যদি এমন হইতো যে ধরেন একটা বাচ্চা বয়স 10 বছর 12 বছর, হ্যাঁ, তারা বলছে বাবা তুমি স্বাবলম্বী হইছো, হ্যাঁ, তো তুমি মানে হচ্ছে এখন তুমি ইয়া করো, নিজেরটা তুমি নিজে ইনকাম করো, হ্যাঁ, তোমার 1 লাখ খরচ কয় টাকা? 3,000 টাকা, তুমি নিজে ইনকাম করো। এই ট্রেনিংটা যদি ছোটবেলা থেকে দেওয়া যেত, তাহলে ওই যে মাগনা খাওয়ার যে ব্যাপারটা, যে না এমনি এমনি হয়, হ্যাঁ, ওই ব্যাপারটা তাহলে মাথা থেকে দূরে সরে যেত। যাক, কথা কোথা থেকে কোথায় চলে গেল আর কি। এই পৃথিবীতে সবচেয়ে বোকা তারাই যারা চেষ্টা না করেই কিছু অর্জন করতে চায়। চলেন আমরা শুরু করি। আহা, এই স্লাইডটা করা হয়নি, আপডেট করা হয়নি, দেখেন। তাড়াহুড়া করতে গিয়ে আমি খুবই দুঃখিত। আজকের ক্লাসের শিরোনাম এটা না। আজকের ক্লাসের শিরোনাম হচ্ছে, ও মাই গুডনেস, এই পাশেরটা ঠিক আছে বাট এই পাশেরটা ভুল হয়েছে। আচ্ছা, ফ্রেজ এবং সেন্টেন্স, ওকে। খেয়াল করেন, গত ক্লাসে আমরা কিছু ফ্রেজ শিখেছিলাম। অ্যাকচুয়ালি গত ক্লাস বলে ভুল হবে, 13 এবং 14 দুটাতেই, কারণ দুটা ক্লাসে সেম ফ্রেজ আমরা রিপিট করছি। ফ্রেজগুলো কেমন ছিল একটু বোঝার চেষ্টা করেন। আমরা শিখেছি দ্য নিউ বুক, মানে নতুন বইটি, সরি, নতুন বইটি। দ্য নিউ পেন, নতুন কলমটি। দ্য নিউ ক্লক, নতুন ঘড়িটি। দ্য নিউ ফ্যান, নতুন ফ্যানটি। শুনেন, আপনি যদি বলেন বইটা নতুন, এটা আলাদা একটা বাক্য। আপনি বলতেছেন বইটা নতুন, ওটা আলাদা জিনিস, কিন্তু আমরা এখানে যেটা বলতেছি এটা আলাদা জিনিস। এই ব্যাপারগুলোর পার্থক্য আজকের ক্লাসে খুব ভালোভাবে বুঝতে পারবেন ইনশাল্লাহ। তারপর অনুরূপভাবে আমরা বলতে পারি দি ওল্ড বুক, পুরাতন বইটি। দি ওল্ড পেন, পুরাতন কলমটি। দি ওল্ড ক্লক, পুরাতন ঘড়িটি। দি ওল্ড ফ্যান, পুরাতন ফ্যানটি। আচ্ছা, খেয়াল করেন তো, আপনি যদি ব্যাপারটা ধরতে পারেন যে আসলে এই ফ্রেজটা কিভাবে গঠন হচ্ছে, আমরা বলছি যে দেখেন, যে শব্দগুলা দিয়ে দোষ গুণ অবস্থা কন্ডিশন এগুলা বোঝায়, এগুলা মানে যার দোষ গুণ বোঝাচ্ছে তার আগে বসবে। ভাই, এই জিনিসগুলো মাথায় রাখতে হবে, কোনটা কার আগে বসতেছে কোনটা কার পরে বসতেছে। এগুলো যদি কেউ ভুল করেন সব এলোমেলো হয়ে যাবে। যেমন আমরা বলছি যে কোনো বাক্যকে না বোধক করার জন্য নটটাকে ইজের পরে বসাইতে হয়। এই যে আমি বললাম ইজের পরে বসাইতে হয়, যদি এটা মনে রাখতে না পারেন তাহলে আপনি পারবেন না। তাহলে কি আপনি পারবেন না? আপনি একটা চৌরাস্তায় গেছেন, আমি আগে থেকেই বলে দিছি যে ওই চৌরাস্তায় গিয়া তুমি ডান দিকে যাবা। আমি আপনাকে বলেই দিছি যে ভাই ওই চৌরাস্তায় যাবেন, এই সোজা একটা চৌরাস্তা আছে, ওই চৌরাস্তা যাওয়ার পর ডান দিকে যাবেন। এখন আপনি যদি এই কথাটা মনে রাখতে না পারেন যে স্যার আমাকে এইখানে এসে ডান দিকে যেতে হচ্ছে, আচ্ছা ডান দিকের কথা বাদ দেই, ধরেন পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ, আবার ডান দিকে গেলে দেখা যাবে যে কারোর লোকে ধাক্কা খাইছেন, ধাক্কা খেয়ে আপনি এমনি ঘুরে গেছেন, তখন আমি যেদিকে ডান বুঝাইছি আপনি আবার অন্যদিকে ডান বুঝবেন, এটা আবার ঝামেলা আছে। হ্যাঁ, এই জন্য মানুষকে দিক বুঝাইতে হয়, ডান দিক বাম দিক না, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ। ধরেন আমি আপনাকে বললাম যে ভাই ওই চৌরাস্তায় গিয়া আপনি উত্তর দিকে যাবেন, উত্তর দিকের রাস্তা ধরে যাবেন। এখন আপনার এই কথাটা মনে নেই যে উত্তর দিকের রাস্তা, এখন আপনি কোন দিকে যাবো কোন দিকে যাবো, আপনি একদিকে হাঁটা শুরু করলেন, তাহলে হবে? অন্ততপক্ষে কিছু বেসিক তথ্য আপনাকে মাথায় রাখতে হবে, যে না উত্তর স্যারের উত্তর দিকের কথা বলছে। তো এই যে আমরা ফ্রেজগুলো গঠন করতেছি, কোন শব্দ কোথায় বসতেছে এগুলো একটু বুঝতে হবে ভাই। আরে ভাই, ফ্রেজটা বুঝেন, ইংলিশ কিছুই না, ফ্রেজটা বুঝেন আপনি। এই যে আজকে ক্লাসের তো শুরু দিকে এক ভাই বলতেছিলেন, ভাই এই ফ্রেজগুলা প্রত্যেকটা টেন্সে ব্যবহার হবে, আপনারা 12 প্রকারের টেন্স নিয়ে টেনশন করেন না। আরে ভাই, এসব ফ্রেজ প্রত্যেকটা টেন্সে ব্যবহার হবে, প্রেজেন্ট টেন্সে ব্যবহার হবে, পাস্ট টেন্সে ব্যবহার হবে, ফিউচার টেন্সে ব্যবহার হবে, সব জায়গায় ব্যবহার হবে। ফ্রেজ কতটা গুরুত্বপূর্ণ, অনেক গুরুত্বপূর্ণ। কিন্তু বুঝতে হবে যে আসলে কোথায় কোনটা বসতেছে। যেমন গত ক্লাসে জেসমিন ব্যাপারে আপু, উনি ক্লাসে নাই, উনি বলতেছিল নিউ দা বুক, মানে
নতুন বইটির ইংরেজি করতেছিল নিউ দা বুক, কিন্তু এটা কোনো কথা? আমরা কি নিউ দা বুক পড়াইছি? নিউ শব্দ কি দায়ের আগে আসবে? না, আসবে কোথায়? বুকের আগে। হ্যাঁ, দা নিউ বুক, কিন্তু উনি বলতেছে নিউ দা বুক। মানে উনি পুরাতন, ধরেন এটা পুরাতন বাড়িটি, বলতেছে ওল্ড দা হাউস। তাহলে তো হইলো না, আপনি আপনার মতো করে ভাবলে তো হবে না। আমি কিভাবে দেখাচ্ছি ওটা ওইটা ফলো করতে হবে। বুঝতে পারছেন? আচ্ছা, তো যা খেয়াল করেন, দি ওল্ড হাউস পুরাতন বাড়িটি, দ্য টল ট্রি লম্বা গাছটি, গাছটি লম্বা বলি নাই কিন্তু, লম্বা গাছটি মানে এটা একটা অংশ, এটা দিয়ে কিছু একটা করবো আমরা, আজকের ক্লাসে করব, দেখেন কি করি। দ্য ক্লিন গ্লাস পরিষ্কার গ্লাসটি, দ্য কস্টলি কার দামি গাড়িটি। ক্লিয়ার? ওকে, আমরা পড়ছি এগুলো ভাই, পড়ছি, ফ্রেজ বুঝেন, ফ্রেজ বুঝেন। আমরা আরো শিখেছিলাম, কি শিখেছিলাম? দিস নিউ বুক, এই নতুন বইটি। হ্যাঁ, দেখেন, দিস বুক তো আমরা আগেই শিখে আসছি, আমরা তো একটু একটু করে আগাইছি না, এক শব্দ এক শব্দ করে জোড়া দিয়ে আমরা সামনে আগাইছি, ওই নোকিয়ার সাপ খেলার মতো। একটা করে ফল খায়, সাপের লেজ বড় হয়, একটা করে ফল খায়, সাপের লেজ বড় হয় নাকি? আচ্ছা, কি বুঝেন নাই না? নোকিয়া 1100 মোবাইলে গেম কোনো খেলেন নাই? না খেললে অ্যান্ড্রয়েডে ডাউনলোড করে নেন, অ্যান্ড্রয়েডে পাওয়া যায়, প্লে স্টোরে গিয়ে লিখবেন নোকিয়া 1100 গেম, পাইবেন। আচ্ছা দেখেন, দিস নিউ বুক, এই নতুন বইটি, দ্যাট নিউ পেন, ওই নতুন কলমটি, দিস নিউ ক্লক, এই নতুন ঘড়িটি, দ্যাট নিউ ফ্যান, ওই নতুন ফ্যানটি। হ্যাঁ, অনুরূপভাবে খেয়াল করেন, দিস নিউ কার, এই নতুন গাড়িটি, দ্যাট টল ট্রি, ওই লম্বা গাছটি, দিস স্মল টেবিল, এই ছোট টেবিলটি, দ্যাট বিগ ক্লক, ওই বড় ঘড়িটি। ঠিক আছে? আর যদি আপনি বুঝতে পারেন তাহলে আরো সহজ। ঠিক আছে? যেমন দিস ক্লিন বেড, এই পরিষ্কার বিছানাটি, দিস বেড মানে এই বিছানাটি, আপনি পরিষ্কার বিছানা, এই পরিষ্কার বিছানাটি, এটা বলতে চান ক্লিনটাকে শুধু বেডের আগে আনতে হবে, বুঝতে হবে এবং মুখস্থ করতে হবে, মুখে সেট করতে হবে, শুধু বুঝলে হবে না, প্র্যাকটিস করে মুখে সেট করে নিতে হবে। তারপরে দ্যাট ওপেন উইন্ডো, ওই খোলা জানালাটি, দিস স্ট্রং ডোর, এই মজবুত দরজাটি, দ্যাট চিপ টেবিল, ওই সস্তা টেবিলটি। কি সহজ না? একদম সহজ না, বুঝে থাকে, একদম সহজ। আচ্ছা, একটা কথা কই, কথাটা হইলো, কিছু স্টুডেন্ট মনে মনে ভাবে, বলে না যদিও, কারণ বলে না, আমার প্রতি ভরসা রাখে যে না স্যার যেটা করতেছে বুঝেই করতেছে, কিন্তু মনে মনে ভাবে কি, আচ্ছা বুঝি না স্যার, বিগত 5-10 ক্লাস ধইরা খালি ওই নিউ ওল্ড, হ্যাঁ, তারপর হচ্ছে ওপেন ক্লোজ, এই ঘুরে ফিরে খালি এগুলোর মধ্যেই পড়ে আছে আমরা, বিছানা, গাড়ি, হ্যাঁ, টেবিল চেয়ার, এর বাইরে আর যাইতাছি না, তাই না? এর কারণ কি? আচ্ছা, কারণটা একটু ব্যাখ্যা করি, একটা গল্প শোনেন। বাচ্চার বয়স হলো 9 মাস বা 10 মাস। হ্যাঁ, বাচ্চা হাঁটা শিখবে। তো বাবে প্রত্যেক দিন বাড়ির সামনের মাঠে নিয়ে যায়, রাস্তায় নিয়ে যায়, উঠানে নিয়ে যায়। হ্যাঁ, এই 3টা জায়গায় তারা হাঁটানোর ট্রাই করে। কয় জায়গায়? 3 জায়গায়। ধরেন বাড়ির সামনে উঠানে হাত ধরে হাঁটানোর চেষ্টা করে। হ্যাঁ, তো বাড়ির আবার ওইদিকে সামনে আবার মাঠ আছে একটা, ওই মাঠের মধ্যে হাঁটানোর চেষ্টা করে। আবার একটা ধরেন মাটির রাস্তা আছে, ওইখানে হাঁটানোর চেষ্টা করে। তো এই 3টা জায়গাতেই 2 মাস ধরে খালি এই 3টা জায়গাতেই বাবা চেষ্টা করতেছে হাঁটানোর জন্য। কোথায়? উঠানে, মাঠে, রাস্তায়, উঠানে, মাঠে, রাস্তায়। 3 মাস ধরে খালি এনে ঘুরাইতেছে। সাইড থেকে এক প্রতিবেশী দেখে বলে যে, ও ভাই কি খবর, আপনার পোলারা হাঁটা শিখাইতেছেন, এ এনে ঘুরতেছেন কে আপনি? অন্যান্য জায়গায় নিয়ে যান, বাজারে নিয়ে যান, নদীর পাড়ে নিয়ে যান, আপনি চিটাগাং নিয়ে যান, আপনি সিলেট নিয়ে যান, আপনি ঢাকা নিয়ে যান। হ্যাঁ, আপনি খালি এই 3 জায়গার মধ্যে বারবার ঘুরাইতেছেন, বারবার ঘুরাইতেছেন। তখন বাবা উত্তর দেয় যে আমি ওরে শেখাইতেছি, একবারও হাঁটা শিখে গেলে ও সারা পৃথিবী যেখানে ছেড়ে দিব মনে হাঁটতে পারবে। ও যত জায়গা চিনবে, মানে যত জায়গায় যাবে সব জায়গায় হাঁটতে পারবে। আমি ওরা হাঁটা শিখাইতেছি। হ্যাঁ, আমি ওরা হাঁটতে দেই নাই, এখন আমি কি করি না, এখন হাঁটতে দেই নাই। আমি ওরা হাঁটার জন্য ছেড়ে দেই নাই যে বাবা তুই হাঁটতে থাক তোর মতো করে, এটা ছেড়ে দেই না, আমি তাকে হাঁটা শিখাইতেছি। হ্যাঁ, আর হাঁটা শেখানোর জন্য আমার বাড়ি জামালপুর, আমার সিলেট গিয়া আমার বাচ্চারা হাঁটানো জরুরি না।
যে না আল্লাহ, হ্যাঁ, এরা তো মাটির মধ্যে হাঁটাইতেছি, এ কাদার মধ্যে কেমনে হাঁটবো, চল কাদার মধ্যে হাঁটা শিখাই। আল্লাহ, এরে তো শক্ত মাটির মধ্যে হাঁটা শিখাইতেছি, মানে কাঁচা মাটির মধ্যে হাঁটা শিখাইতেছি, ইটের উপর দিয়ে কেমনে হাঁটবে, চল ইটের উপর দিয়ে হাঁটা শিখাই। এত জরুরি না। হাঁটাটা শিখে গেলে সে ইটের উপর দিয়েও হাঁটতে পারবে, সে পিচের উপর দিয়েও হাঁটতে পারবে, ঘাসের উপর দিয়েও হাঁটতে পারবে, বালুর উপর দিয়েও হাঁটতে পারবে, কাদার উপর দিয়ে হাঁটতে পারবে, যদি সে হাঁটাটা শিখে। এই কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে এটাই যে দেখেন ভাই, আপনারা নতুন শব্দ নিয়ে চাপ নিয়েন না। সেন্টেন্স মেকটা শিখেন আগে, ফ্রেজ কেমনে গঠন শিখেন আগে, রক্তের সাথে মিশুক। তারপরে মিয়া শব্দ কেমনে অ্যাপ্লাই করতে হয় ভুরি ভুরি, ওগুলা নিয়ে চিন্তার কিছু নেই। কি বুঝতে পারছেন? আমরা শিখতেছি এখন, এখন আমাদের এত বৈচিত্র্য শব্দের দরকার নেই। এখন দুনিয়া ভৈরা শব্দ দিয়ে প্র্যাকটিস করার কোনো দরকার নেই। আমরা এখন পর্যন্ত যে কয়েকটা শব্দ শিখছি, বাস, ট্রাক, স্কুল, গ্রাম, শহর, হ্যাঁ, দোকান, যথেষ্ট। রাস্তা, গাছ, নদী, যথেষ্ট। পুরাতন, নতুন, হ্যাঁ, তারপর হচ্ছে দামি, সুস্বাদু, হ্যাঁ, এই, মজবুত, যথেষ্ট, লাগবে না আপাতত। বোঝা গেল? আশা করি এই ধরনের চিন্তা আর কারো মাথায় আসবে না আপাতত। যখন আসবে আমি বলে দিব, যখন দরকার পড়বে আমি বলে দিব। এখন আপনাদের ফোকাস হচ্ছে, ভাই আমাকে ফ্রেজ বুঝতে হবে, আমাকে সেন্টেন্সের স্ট্রাকচার বুঝতে হবে, এটাই। জি ঠিক আছে, ওকে, চলেন। চলুন ফ্রেজগুলো ব্যবহার করে বাক্য গঠন করি। এই যে ফ্রেজগুলো যে শিখলাম আমরা, এর আগের ক্লাসে কিন্তু বাক্য গঠন করি নাই, ফ্রেজটারই আবার শিখাইছি আর বাড়ির কাজের ব্যাখ্যা দিছিলাম। তো আজকে এই ফ্রেজগুলো ব্যবহার করে আমরা বাক্য গঠন করা শিখবো ইনশাল্লাহ। তবে তার আগে গুরুত্বপূর্ণ দুটি কথা আছে। বাক্য গঠন করব ইনশাল্লাহ, তার আগে দুইটা গুরুত্বপূর্ণ কথা আছে। মনোযোগটা একটু বাড়ায় দেন, আমরা মানে দারুণ একটা পয়েন্টে এখন আছি। প্রশ্ন, সেন্টেন্স কাকে বলে? আমাদের এই কোর্সের নাম সেন্টেন্স মেকিং কোর্স। হ্যাঁ, আমরা বুঝি সেন্টেন্স জিনিসটা কি, মানে বাক্য আর কি। কিন্তু তারপরও একবার প্রশ্ন করতে চাই যে সেন্টেন্স কাকে বলে? হোয়াট ইজ সেন্টেন্স? বা বাক্য কাকে বলে? সেন্টেন্সের বাংলা হচ্ছে বাক্য। বাক্য কাকে বলে বা সেন্টেন্স কাকে বলে? উত্তর দিচ্ছি শুনেন। সেন্টেন্স বা বাক্য আর কি কাকে বলে? কয়েকটি শব্দ মিলে, হ্যাঁ, ভাই আমার কলমের সাথে আপনার চোখ থাকবে, আমি উপরের লাইন পড়াবো, আপনি নিচের লাইন দেখবেন, হবে না। কলমের সাথে কয়েকটি শব্দ মিলে, একটু বুঝছেন? শব্দ মানে কি? বুক একটা শব্দ, পেন একটা শব্দ, ইজ একটা শব্দ, নিউ একটা শব্দ, দা একটা শব্দ, এগুলো এক একটা শব্দ। কয়েকটা শব্দ মিলে যখন একটি পরিপূর্ণ অর্থ প্রকাশ করে, কয়েকটি শব্দ মিলে যখন পরিপূর্ণ অর্থ, মানে একটি পরিপূর্ণ অর্থ প্রকাশ করে, বা ব্যাপারটাকে আরেকটু ক্লিয়ার করতে পারি, একটা তথ্য, পরিপূর্ণ একটা তথ্য, একটা ইনফরমেশন দিবে, একটা তথ্য প্রকাশ করবে, পরিপূর্ণ, আধা না কিন্তু, আধা না, পরিপূর্ণ, পরিপূর্ণ তথ্য প্রকাশ করবে, তখন তাকে সেন্টেন্স তথা বাক্য বলে। ভাই এটা মুখস্থ করতে হবে, ভাই এটা মুখস্থ করতে হবে, একদম ঠোঁটস্থ করতে হবে। আমি যদি জিজ্ঞেস করি যে ভাই সেন্টেন্স কাকে বলে, আপনি যেন একটানে বলতে পারেন। কয়েকটি শব্দ মিলে যখন একটি পরিপূর্ণ অর্থ বা তথ্য প্রকাশ করে তখন তাকে সেন্টেন্স বা তথা বাক্য বলে। একটানে বলেন। ঠিক আছে, কয়েকটি শব্দ মিলে যখন পরিপূর্ণ অর্থ বা তথ্য প্রকাশ করে তখন তাকে সেন্টেন্স তথা বাক্য বলে। মুখস্থ করেন, এখন টাইম দিব না, সরি, পরে মুখস্থ করে নিয়েন। সেন্টেন্সের কনসেপ্ট আগেই বুঝছেন, কিন্তু এটা মুখস্থ করে নেবেন। ঠিক আছে, সামনে যাব আরো ক্লিয়ার হবে। ওকে, সেন্টেন্সের ব্যাপারে একটা কথা আছে, সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট ভার্ব থাকবে। এটা আপাতত, মানে আমি একবার বলে দিলাম, তো এটা নিয়ে পড়ে থাকার দরকার নেই, মানে সাবজেক্ট কি ভার্ব কি ওই সময় এখন আমাদের আসে না। আপনাদের ওই দাঁত হয় নাই যে আপনাদেরকে এখন হাড্ডি চাপাইতে দিব। দেরি আছে ভাই, দেরি আছে, আসুক, সময় আসবে। তো সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট ভার্ব থাকবে, এটা একটু মাথায় রাখবেন। বাট এটা এখন বুঝার দরকার নেই, জাস্ট মুখস্থ রাখেন আর কি। হ্যাঁ, বুঝার দরকার নেই। মূল এই জায়গাটা আপনারা একদম ঠোঁটস্থ করে ফেলাবেন। কয়েকটি শব্দ মিলে যখন একটি পরিপূর্ণ অর্থ বা তথ্য প্রকাশ করে তখন তাকে সেন্টেন্স তথা বাক্য বলে। চলেন আমরা উদাহরণ দেখি। হ্যাঁ, যেমন খেয়াল করেন, হ্যাঁ যেমন দেখেন, এই বইটি নতুন। আচ্ছা, ইংরেজিটা পরে দেখি, আমরা আগে বাংলাটা দেখি। এই বইটি নতুন, এটা একটা বাংলা বাক্য, পরিপূর্ণ বাক্য। কারণ এইখানে তিনটা শব্দ আছে, দেখেন কয়টা শব্দ?
একটা, দুইটা, তিনটা, এই তিনটা শব্দ মিলে একটা পরিপূর্ণ তথ্য দিচ্ছে। কি তথ্য দিচ্ছে? মানে বইটা যে নতুন, এই তথ্যটা আপনি পাচ্ছেন। আমার হাতে একটা বই, আমি বললাম এই বইটা নতুন, তো এই কথার মাধ্যমে আপনি একটা কমপ্লিট, একটা পরিপূর্ণ তথ্য পাচ্ছেন যে হ্যাঁ বইটা নতুন। মানে একদম ফুল স্টপ হয়ে গেছে, এখানে একটা দাড়ি ধরেন, একদম কথা শেষ, এখানে শেষ। পরবর্তীতে আপনি অন্য কথা বলতে পারেন, সেটা অন্য হিসাব, কিন্তু এখানে কথা শেষ। ঠিক যেমন ধরেন আই লাভ ইউ, কথা শেষ, বোঝানোর জন্য বলতেছি আর কি। হ্যাঁ, এই বইটি নতুন, কথা শেষ, পরিপূর্ণ একটা অর্থ দিচ্ছে। তাহলে এটাকে ইংরেজি করলে কি হবে? যে আপনার দিস বুক ইজ নিউ, এটাও একটা পরিপূর্ণ বাক্য। কারণ এরপরে আসলে আর কোন ইনফরমেশন, মানে একটা পরিপূর্ণ তথ্য দিচ্ছেন আপনি যে বইটা নতুন, আপনি একটা তথ্য দিচ্ছেন। তাহলে দেখেন এখানে এক দুই তিন চার, এখানে হলো চারটা। হ্যাঁ, এখানে হলো চারটা ওয়ার্ড, এক দুই তিন, এখানে হলো তিনটা, এখানে তিনটা। পার্থক্য কেন? কারণ আগেই বলছি ভাই, পৃথিবীর প্রত্যেকটা ভাষার বাক্য তৈরির আলাদা গঠন পদ্ধতি আছে। বাংলার শব্দ তিনটা, এজন্য ইংরেজিতে তিনটাই থাকবে এমন কোনো কথা নেই। বাংলার পাঁচটা থাকবে, ইংরেজিতে পাঁচটাই থাকতে হবে, কমও থাকতে পারে, বেশিও থাকতে পারে, ডাজন্ট ম্যাটার। মোট কথা যে আমার বাংলা যে কথাটা, ওটা আমি ইংরেজিতে বলতে পারতেছি কিনা, এটাই হচ্ছে আপনার সেন্টেন্স মেক। এগুলো আগেও বলছি, হ্যাঁ, যত যাবেন মানে যত সামনে পড়বেন এবং পিছনে পড়া যত রিভিশন দিবেন, তত ক্লিয়ার হবে মাশাল্লাহ, ইনশাল্লাহ। খেয়াল খেয়াল করতে পারছেন, বুঝতে পারছেন ব্যাপারটা? দেখেন এখানে কিন্তু শব্দ চারটা, কিন্তু উপরে তিনটা, তো থাকুক তিনটা, তো কি হয়েছে তাই? এগুলো ব্যাপার না, মোট কথা হচ্ছে এটার ইংরেজি হচ্ছে এটা, এটা হচ্ছে আসল কথা। দিস বুক ইজ নিউ, এবং এটা একটা পরিপূর্ণ বাক্য, এটাই সেন্টেন্স। একটু বুঝছেন না? এনাফ। চলেন সামনে আগে। ওই যে বললাম না দুইটা গুরুত্বপূর্ণ কথা, দ্বিতীয় যে গুরুত্বপূর্ণ কথা সেটা হচ্ছে ফ্রেজ কাকে বলে। এই ফ্রেজ এত গুরুত্বপূর্ণ একটা জিনিস, মানে এইটা যদি কেউ ভালো মতো শিখেন ভাই, শুনেন একটা কথা কই, খেলা মূলত ফ্রেজ আর স্ট্রাকচারেরই, বুঝছেন? খুবই গুরুত্বপূর্ণ। যে যত বেশি ফ্রেজ আয়ত্ত করতে পারবে, সে তার ভাষাটাকে তত সুন্দর করতে পারবে। হ্যাঁ, তার ভাষাটা কি করতে পারবে? তত সুন্দর করে। বাংলার ক্ষেত্রে একই কথা। এই যে যারা টিভিতে বিভিন্ন অনুষ্ঠানে বাংলাতে বক্তৃতা দেয়, সুন্দর করে কথা বলে, তাদের কথা আর আপনার কথার মধ্যে পার্থক্য কি? তারা অনেক সুন্দর সুন্দর ফ্রেজ জানে। হ্যাঁ, তারা কি করে? অনেক সুন্দর সুন্দর ফ্রেজ জানে, শব্দ চয়ন অনেক সুন্দর জানে। এগুলোই তো পার্থক্য। তো ফ্রেজটাকে ভালোভাবে বুঝতে হবে। শুনেন, ফ্রেজ কাকে বলে, এটা সংজ্ঞা আমরা আগের ক্লাসগুলোতে দিছি। ফ্রেজ তথা বাক্যাংশ, ফ্রেজের বাংলা হচ্ছে বাক্যাংশ, মানে বাক্যের অংশ। খেয়াল করেন, দুই বা ততোধিক শব্দের একটি গ্রুপ। ভাই এই কথাটা ইম্পর্টেন্ট, আমি লাল কালি তো আর এমনি এমনি দিই নাই, মানে মন চাইছে আর এমনি মেরে দিছে লাল কালি, ব্যাপারটা তো তা নাই, বুঝতে হবে এগুলা। দুই বা ততোধিক শব্দের একটা গ্রুপ, মানে একটা বান্ডিল হয়ে যাবে। তো এই গ্রুপটা কি হবে? একসাথে কোন একটা অর্থ প্রকাশ করবে, বা একটা সেন্সকে ক্লিয়ার করবে, একটা সাইট ক্লিয়ার করবে। হ্যাঁ, মানে কোন একটা অর্থ প্রকাশ করবে, মানে সবগুলা সম্মিলিত টার্গেট থাকবে একটাই। ঠিক আছে? এবং বাক্যের একটি অংশ হিসেবে কাজ করবে, মানে ফ্রেজ বাক্যের ভিতরে থাকবে। এবং ফ্রেজ দিয়ে কখনো বাক্য হয় না, ফ্রেজ কখনো বাক্য না, বাক্য আলাদা, ফ্রেজ আলাদা। এই জন্যই তো আজকের ক্লাসের শিরোনাম ফ্রেজ এবং সেন্টেন্স। সেন্টেন্স হচ্ছে একটা কমপ্লিট বাক্য, ফ্রেজ কোনো বাক্য না, বাক্যাংশ, বাক্যের অংশ। এটাই বলা হচ্ছে দুই বা ততোধিক শব্দের একটি গ্রুপ, যা একসাথে কোনো অর্থ প্রকাশ করে এবং বাক্যের একটি অংশ হিসেবে কাজ করবে, একটা অংশ হিসেবে কাজ করবে। ফ্রেজ, একটা ফ্রেজ একটা অংশ হিসেবে কাজ করবে। বুঝতে পারছেন? আচ্ছা, তো ফ্রেজ সম্পর্কে একটা কথা হচ্ছে, ফ্রেজের মধ্যে সাবজেক্ট ভার্ব থাকে না। সেন্টেন্সে সাবজেক্ট ভার্ব থাকে, ফ্রেজের মধ্যে সাবজেক্ট ভার্ব থাকে না। একটু মাথায় রাখবেন, মানে অত পড়ে থাকার দরকার নেই ভাই, এটা বুঝায় দেন না, বোঝানোর সময় আসে নাই ভাই। উপরটুকু মুখস্থ করবেন শুধু, একদম ছোটস্থ। দুই বা ততোধিক শব্দের একটি গ্রুপ, যা একসাথে কোনো অর্থ প্রকাশ করে এবং বাক্যের একটি অংশ হিসেবে কাজ করে, বাস। সংজ্ঞা এটা।
এই ফ্রেজের সংজ্ঞা অনেক ভাবে দেওয়া যায়। আপনি যদি চ্যাট জিপিটি করেন, গুগল করেন, আরো অনেক অনেক সংজ্ঞা পাবেন। আমার কাছে মনে হয়েছে যে না, এটা আমার স্টুডেন্টদের জন্য উপযোগী। হ্যাঁ, আমার স্টুডেন্ট এটা হজম করতে পারবে সুন্দরভাবে, আমি এই জন্য এটা নিয়ে আসছি। কোনো বই থেকে হুবহু কপি পেস্ট করিনি। আপনাদেরকে বলি, কোনো কথাই আমি কোনো বই থেকে হুবহু কপি পেস্ট করি না। হ্যাঁ, ডেফিনেটলি আমি মায়ের পেট থেকে শিখে আসি নাই। আমাকে বই রিসার্চ করতে হয়, আমাকে গুগল করতে হয়, ইউটিউবে বড় বড় স্যারদের ক্লাস আমিও দেখি, আমিও চ্যাট জিপিটি রিসার্চ করি। কিন্তু আউটপুট যেটা দেই সেটা হচ্ছে আপনাদের সক্ষমতা, ধারণ ক্ষমতা, প্লাস সেই সাথে আমার ক্রিয়েটিভিটি, এটা এক করে দিই। কপি পেস্ট মার্কা কাজ ভাই করি না। রিডিং কোর্সটা বাংলাদেশে আমি প্রথম চালু করছি 2021 সালের জুন মাসের 4 তারিখ। এখন রিডিং এর অনেক বই বেরোইছে টুকটাক, কিন্তু আমি যখন শুরু করছি তখন কোনো বই ছিল না। ওই ইন্টারনেট, ইউটিউব, গুগল, এগুলা ঘেটে ঘেটে কোর্সটাকে ডেভেলপ করছি, বুঝছেন? এবং এটা মানে নতুন কিছু তৈরি করতে মজা লাগে, যে না এটা ভাল লাগতেছে, নতুন কিছু করতেছি। যাক শুনেন, তো ফ্রেজটা মুখস্থ করুন। ফ্রেজের সংখ্যাটা এটা বললাম এই জন্য, কারণ আপনি যদি চ্যাট জিপিটিতে জিজ্ঞেস করেন ফ্রেজ কাকে বলে, সে হয়তো ডিফারেন্ট কিছু বলবে, কিন্তু ঘুরে ফিরে মূল জিনিস একটাই, যে আমি যা বলতেছি ও এটাই বলবে। হ্যাঁ, পার্থক্য নেই। শুনেন, আপনাদেরকে একটা রিকোয়েস্ট করি, দয়া করে এই কোর্স শেষ হওয়ার আগ পর্যন্ত আপনারা আমার উপর একটু ভরসা রাখেন, এবং আমি যেভাবে শিখাই সেভাবে শিখেন। হ্যাঁ, আপনি রোগী, আমি ডাক্তার, আমার কাছে আসছেন, আমার প্রেসক্রিপশন অনুযায়ী চলেন। আমার কাছে আইসা আমার প্রেসক্রিপশন না মাইনা আপনি ফার্মেসিতে গিয়ে নিজের পছন্দ মতো ট্যাবলেট খান, তাইলে হবে না ভাই, তাহলে সমস্যা আছে। আমার সাথে চলেন। আচ্ছা, দুই বা ততোধিক শব্দের একটি গ্রুপ যা একসাথে কোনো অর্থ প্রকাশ করে এবং বাক্যের একটি অংশ হিসেবে কাজ করে, সেটাই কি? ফ্রেজ। ফ্রেজের মধ্যে সাবজেক্ট ভার্ব থাকবে না, এটা একটু মাথায় রাখবেন, বাট এখন এটা নিয়ে তো চাপ নেওয়ার কিছু নেই। যেমন ফ্রেজ দেখি, খেয়াল করেন। যেমন দেখেন, এই বইটি, এটা বাংলা, এটা একটা বাক্যাংশ, এবং এটার ইংরেজি হচ্ছে দিস বুক। ফ্রেজ কখনো, হ্যাঁ ফ্রেজ ডেফিনেটলি অর্থ প্রকাশ করবে, কিন্তু এই অর্থটা কমপ্লিট না। মানে একটা জিনিস বোঝার জন্য কমপ্লিট না। যেমন আপনি যদি বলেন এই বইটি কি হয়েছে, এই বইটি কি হয়েছে, এই বইটি কি হয়েছে, এটা কি ছিঁড়া গেছে, না হারাইছে, না নতুন, না পুরান, কি হয়েছে? না না না, এই বইটি, এই বইটি, এই বইটি, এই বইটি। আরে পাগল নাকি, কি কয় এই বইটি, এই বইটি? বললো না তো, মানে বাক্যটা সম্পূর্ণ না। কারণ ফ্রেজ তো বাক্য না, বাক্য সম্পূর্ণ হবে কই থেকে? এটা একটা অংশ। দুই বা ততোধিক শব্দের একটি গ্রুপ যা একসাথে কোনো অর্থ প্রকাশ করে এবং বাক্যের একটি অংশ হিসেবে কাজ করে, সেটাই ফ্রেজ। ফ্রেজ হওয়ার জন্য কমপক্ষে দুইটা শব্দ হইতে হবে, এক শব্দের ফ্রেজ হয় না। হ্যাঁ, উপরে অনেকগুলো হইতে পারে, 7 শব্দ, 8 শব্দ, 9 শব্দ, 10 শব্দ হইতে পারে, বড় হইতে পারে, ইচ্ছা মতো যতটুকু প্রয়োজন ততটুকু হইতে পারে, কিন্তু মিনিমাম দুইটা থাকবে। সব বাক্যের মধ্যে ফ্রেজ থাকবে এমন কোনো কথা নাই, বাক্যের মধ্যে ফ্রেজ থাকতেও পারে, নাও পারে। বড় শব্দের জন্য ফ্রেজ থাকবে, বড় বড় শব্দ বলে বড় সেন্টেন্সের জন্য। আপনি যদি বড় বড়, শোনেন ভাই একটা কথা বলি, রিডিং যখন পড়াইছি তখন বলতাম না, রিডিং পড়ানোর সময় কি বলতাম, যে বড় বড় শব্দ পড়ার জন্য আপনাকে সিলেবল ডিভিশন শিখতে হবে, বলতাম কিনা? আরে ভাই দেখেন, সেকশন 1 থেকে সেকশন 5 পর্যন্ত যেগুলো পড়াইছে এগুলো ছিল ছোট ছোট শব্দ। রিডিং এর কথা চিন্তা করেন, ছোট ছোট শব্দ ছিল, তাই না, এক সিলেবল বিশিষ্ট। কিন্তু যখনই আমরা ইতে গেলাম, সেকশন 6-এ গেলাম, সিলেবল ডিভিশন চলে আসলো, বড় বড় শব্দ চলে আসলো, তাই না? তো আপনি যদি ফ্রেজ আয়ত্ত না করেন, তাইলে ওই পুঁটি মাছের আত্মার মতো টুট 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 একটু একটু শব্দ নিয়ে খেলা লাগবে। আপনি যদি বড় সেন্টেন্স নিয়ে খেলতে চান, ফ্রেজের বিকল্প নাই, কারণ একটা বড় সেন্টেন্স তৈরি হয় ফ্রেজ দিয়া। ফ্রেজ ছাড়া বড় শব্দ হইতে পারে না। সরি, আরে শব্দ বলি কেন, বড় সেন্টেন্স, সরি, ফ্রেজ ছাড়া একটা বড় বাক্য হইতে পারবে না। হ্যাঁ, ধরেন আপনি ডেইলি স্টার থেকে একটা লাইন নিলেন, বা যে কোনো ক্লাস 10-এর বই থেকে একটা ইংরেজি সেন্টেন্স নিলেন। ভাই একটা সেন্টেন্সের মধ্যে অসংখ্য ফ্রেজ আছে, 3টা 4টা 5, হ্যাঁ অনেক ফ্রেজ আছে, 3টা 4টা 5টা পর্যন্ত ফ্রেজ ঢুকে থাকে এক একটা সেন্টেন্সে। তাইলে বুঝেন ফ্রেজ কত গুরুত্বপূর্ণ। আচ্ছা দেখেন, আরেকবার বলি, ভাই এটা ঢুকতে হবে মাথায়। দুই বা ততোধিক শব্দের একটি গ্রুপ যা একসাথে কোনো অর্থ প্রকাশ করে, হ্যাঁ, এবং বাক্যের একটা অংশ হিসেবে কাজ করে, এটা পরিপূর্ণ
পুরা কোনো সেন্স ক্লিয়ার করবে না, একদম পুরা বাক্যের অর্থ বুঝাবে না, যেমন এই বইটি। ঠিক আছে, আর একটু ক্লিয়ার করি। যেমন একটু আগে আমরা একটা সেন্টেন্স দেখছিলাম না, এই বইটি নতুন, উপরে উপরে, এই বইটি নতুন, এটা পুরো একটা সেন্টেন্স, কিন্তু এতটুকু একটা ফ্রেজ। নিউ এটা কোনো ফ্রেজ না, নিউ কোনো ফ্রেজ না, নিউ কি ওগুলা পরে। হ্যাঁ, নিউ এর পরিচয় কি ওটা এখন জানার দরকার নেই। নিউ ফ্রেজ না, নিউ ফ্রেজ না, এক শব্দ কোনো ফ্রেজ দিতে পারে না। কথাটা বুঝছেন? এটা পুরোটা একটা কমপ্লিট বাক্য। এই বইটি নতুন, দিস বুক ইজ নিউ, কমপ্লিট একটা বাক্য। কিন্তু এই যে অংশটা, এই অংশটা কি? এই অংশটা হচ্ছে একটা ফ্রেজ। কি এতটুকু পর্যন্ত বুঝতে পারছেন? ফ্রেজ জিনিসটা ক্লিয়ার? এখনো কার ক্লিয়ার না? হাত তোলেন। এখন আর কি আমরা বুঝাবো? যত সামনে যাবেন তত আয়ত্ত হবে ইনশাল্লাহ। ঠিক আছে, ওকে। জি, আশা করি ফ্রেজটা বুঝতে পারছেন। চলেন আবার ওই প্রশ্নটা করি, সেন্টেন্স কাকে বলে? হ্যাঁ, সেন্টেন্স মেকিং এর কোর্স, সেন্টেন্সটা বুঝেন। সেন্টেন্স কাকে বলে? সেন্টেন্স হচ্ছে কয়েকটি শব্দ মিলে যখন একটি পরিপূর্ণ তথ্য প্রকাশ করে। কয়েকটি শব্দ মিলে, আধা না, মানে অসম্পূর্ণ কোনো তথ্য না, পরিপূর্ণ তথ্য। যখন কয়েকটি শব্দ মিলে একটি পরিপূর্ণ তথ্য প্রকাশ করে তখন তাকে সেন্টেন্স বা বাক্য বলে। আর এই কথাটা একটু মাথায় রাখবেন হালকা করে, সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট ভার্ব থাকবে। এটা অত দরকার নেই, জাস্ট একটু জেনে রাখেন। কে এটুক বুঝছেন তো? সেন্টেন্স কাকে বলে বুঝেন নাই? কে কে হাত তুলেন। মুখস্থ করবেন। বুঝছেন? আলহামদুলিল্লাহ, এবার মুখস্থ করবেন, ঠাড়ায় মুখস্থ করবেন। এর পরের ক্লাসে আমি মাঝখান থেকে স্টুডেন্টদেরকে ডাক দিব, হাত তোলাতুলি নেই, গণহারে যারে মন চাবে না আমি তারা ডাকবো ডাকবো, ডাইকে জিজ্ঞেস করবো ফ্রেজ কাকে বলে। যদি আমার এই কথার সাথে না মিলে, শব্দ যদি বেশ কম হয়, খবর আছে ভাই। 6-7 ঘন্টা পরিশ্রম করে একটা স্লাইড ডিজাইন কইরা ওটা ভাঙ্গে আবার নতুন করে ক্লাস ডিজাইন করতে হয় আপনাদের জন্য। আমি একটা ক্লাস বানাই 8-10 ঘন্টা লাগায়, রিসার্চের কাজ থাকে। এর আগেও সেন্টেন্স মেকিং আমি অনেকেরই শিখাইছি, কিন্তু মানে তারা ছিল স্কুল কলেজ স্টুডেন্ট, টাচ দিলে মানে একটু পড়াইলে হয়ে যেত। কিন্তু আপনাদেরকে তো একদম মনে করেন যে মানে মুখে তুলে খাওয়াই দেয়, তারপরেও আপনাদের অনেকের গিলতে সমস্যা হয়, হজম করতে সমস্যা হয়। তো আমি 10 ঘন্টা লাগে একটা ক্লাস ডিজাইন করি, আর আপনি 1 ঘন্টা লাইভ ক্লাস করেন আর 1 ঘন্টা প্র্যাকটিস করতে পারবেন না? এত সোজা? শিখবেন শিখবেন, যখন ঠেকাই পড়বেন, যখন দেখবেন যে প্রমোশন আটকে গেছে। ইংলিশ তো শখে না, অনেকে শখে শিখতে আসছে, কিন্তু এটা শখের জিনিস না, এটা প্রয়োজন ভাই। এই যুগে যতই আসুক আর যাই আসুক, দরকার আছে। হ্যাঁ, আমি একবার বলছিলাম যে এআই তো আপনার মোবাইলে, ধরেন আপনার একটা মানুষের সাথে পরিচয় হয়েছে, হ্যাঁ, আপনার মোবাইল সাথে নাই, আপনি কি বলবেন যে ভাই 1 মিনিট দাঁড়ান আমি মোবাইলটা আনি, আপনি তারপরে কবেন আমি ট্রান্সলেট করবো? মানে এরকম করবেন নাকি? মান সম্মান থাকবো? আর ধরেন আপনার পকেটে মোবাইলে আছে, আপনি এক বিদেশিরে করতেছেন একটু দাঁড়ান একটু দাঁড়ান, মোবাইলটা তার মুখের সামনে ধরে আছেন, সে তো বিরক্ত হয়ে আপনার সাথে কথাই বলবে না, চলে যাবে। তো প্রয়োজনীয়তা অস্বীকার করা যাবে না। এআই আসছে ঠিক আছে, কিন্তু সারা ইন্টারনেট কিন্তু বাংলা হয়ে যায় নাই। ওই ইন্টারনেট চালাইতেও ইংলিশ লাগে, ইংলিশের বহুত প্রয়োজন আছে ভাই। বুঝছেন? ওই এআই এআই কইরা মানে হাত পা ছেড়ে দিয়ে বসে থাকেন না, খবর আছে। 2 দিন পর এআই নিজেই আপনার অফার দিবে যে মাসে 300 টাকা করে দিয়ে ইংলিশ শিখুন। আচ্ছা, খেয়াল করেন, এটাই সেন্টেন্স, কয়েকটি শব্দ মিলে যখন একটি পরিপূর্ণ অর্থ বা তথ্য মানে তথ্য প্রকাশ করে তখন তাকে সেন্টেন্স তথা বাক্য বলে। হ্যাঁ, কয়েকটি শব্দ মিলে যখন একটি পরিপূর্ণ অর্থ বা তথ্য প্রকাশ করে তখন তাকে কি বলে? সেন্টেন্স তথা বাক্য বলে। আশা করি বুঝতে পারছেন। আচ্ছা, এবার একটু মনোযোগটা বাড়ায় দেন, শুনেন সবাই একটু হাত তুলেন, হাত তুলেন প্লিজ। আজকে আমাদের 15 নাম্বার ক্লাস চলতেছে। আমরা মোটামুটি 12 নাম্বার ক্লাস পর্যন্ত সেন্টেন্স আমরা প্র্যাকটিস করছি, তারপর 13-14 তো ফ্রেজ নিয়ে কথা বলতে চলে গেল। এখন পর্যন্ত যত ইংরেজি বাক্য শিখেছি আমরা এখন পর্যন্ত, প্রতিটা বাক্যের মধ্যে 3টা অংশ ছিল। কয়টা? প্রত্যেকটা বাক্যের মধ্যে 3টা অংশ ছিল।
তিনটা অংশ কি কি? তিনটা অংশ হচ্ছে, প্রথম কথা, আমরা কোন একটা বস্তু সম্পর্কে কথা বলা স্টার্ট করছি, তারপর ওই বস্তুটা সম্পর্কে একটা তথ্য দিছি, তারপর এইটা এবং এইটা এই দুটার মাঝখানে আমরা একটা ব্রিজ দিয়ে সংযুক্ত করছি। মানে 1 নাম্বার ক্লাস থেকে 12 নাম্বার ক্লাস পর্যন্ত আমরা যে কয়েকটা সেন্টেন্স পড়ছি এই স্টাইলে ছিল। তিনটা অংশ ছিল, তার মানে কিন্তু এটা বলতেছি না যে ইংরেজি বাক্যে তিনটা অংশ থাকে না, আরো বেশি থাকে, 4টাও থাকে, 5টাও থাকে, 6টাও থাকে। হ্যাঁ, 5টা থাকে, 6টা মনে হয় থাকে না, 5টা থাকে। সো কিন্তু আমরা এখন পর্যন্ত যেগুলো পড়ছি এগুলো তিনটা ছিল। সেন্টেন্সের পার্ট কি কি এগুলো সামনে আসবে আস্তে আস্তে। তো তিনটা অংশ কি কি? নাম্বার ওয়ান, কোন একটা বস্তু সম্পর্কে আমরা কথা বলেছি। নাম্বার টু, ওই বস্তুটা সম্পর্কে একটা তথ্য দিছি আমরা। নাম্বার থ্রি, ওই বস্তু এবং ওই তথ্যর মাঝখানে আমরা একটা সংযোগ স্থাপন করছি, একটা ব্রিজ দিছি। এটাই তো নাকি? জি, এটাই। তো এখন দেখেন, একটু বোঝার চেষ্টা করেন। ইংরেজি বাক্যের মধ্যে তিনটা অংশ ছিল, কিন্তু বাংলাতে ছিল দুইটা। হ্যাঁ, এখন পর্যন্ত আমরা যত বাক্য শিখছি ইংরেজিতে তিনটা তিনটা ছিল, কিন্তু বাংলা যে সেন্টেন্সগুলো আমরা বলে বলে আসছি ওগুলাতে ছিল দুইটা। চলেন আমরা ব্যাপারটা প্র্যাকটিক্যালি দেখবো ইনশাআল্লাহ। খেয়াল করেন, ভালোভাবে খেয়াল করেন। আমরা এটা ইংরেজি করে আসছি। এখানে লেখা আছে এটি একটি বই, এটা একটা কমপ্লিট বাক্য। কিভাবে কমপ্লিট বাক্য? চলেন এটা যে বাক্য এটা আমরা আগে বুঝি। ধরেন আপনার হাতে একটা বই আছে। হ্যাঁ, আপনি বললেন যে এটি একটি বই, তার মানে কথা শেষ, আই লাভ ইউ। কমপ্লিট, কমপ্লিট সেন্টেন্স শেষ। আই লাভ ইউ, লাইক এরকম। আই লাভ ইউ শব্দটা না ব্যবহার করে আর কি বলা যায়? আই হেট ইউ তো মানায় না। আহ এটাই কমন তো, মানে বলার পরে শেষ, আর কোনো ইনফরমেশন নেই এখানে। তো দেখেন এটি একটি বই, এটা একটা কমপ্লিট বাক্য। তো আপনি যদি বাংলার দিক থেকে চিন্তা করেন, এটার মধ্যে দুইটা অংশ আছে। একটা হচ্ছে এটি, মানে আপনি এটি সম্পর্কে কিছু একটা বলতেছেন এবং আপনি তথ্য দিচ্ছেন একটি বই। এটি, 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 মানে এই সম্পর্কে আপনি কিছু বলতেছেন, এটি সম্পর্কে কিছু বলতে চাচ্ছেন, এটি একটি বই। অর্থাৎ বাংলায় চিন্তা করলে এখানে দুইটা অংশ, এটা একটা, এটা একটা। কিন্তু আমরা কি বলছি? পৃথিবীর প্রত্যেকটা ভাষার বাক্য তৈরির নিজস্ব গঠন পদ্ধতি আছে, বাংলায় দুইটা, তাই বলে ইংরেজিতে দুইটা হবে এমন কোনো কথা নাই। বাংলা বাংলার গতিতে, ইংরেজি ইংরেজির গতিতে, নাকি? তো ইংরেজিতে এটা কি? ইংরেজিতে হইল দিস ইজ এ বুক। ইংরেজিতে অংশ হলো তিনটা। নাম্বার ওয়ান, দিস, আমরা এটার সম্পর্কে কথা বলতেছি, এবং এটা যে একটা বই এটা সম্পর্কে এই পাশে তথ্য দিচ্ছি, এবং মাঝখানে ইজ দিয়ে সংযুক্ত করছি। তিনটা অংশ, ইংরেজিতে তিনটা অংশ চলে আসছে, বাংলাতে কিন্তু দুইটা। বাংলাতে কয়টা? আমি অংশ বুঝাচ্ছি ভাই, অংশ বুঝাচ্ছি। কি করবো না করবো আরো পরে, আগে অংশটা বুঝেন, এটা বুঝেন। বাংলাতে দুইটা, ইংলিশে তিনটা। এখানে বাংলাতে ভাই আরো বেশিও থাকতে পারে, কমও থাকতে পারে। আমি জাস্ট বলতেছি যে এখন পর্যন্ত 12 নম্বর ক্লাস পর্যন্ত যেটা পড়াইছি আর কি, একটা একটা করে ধরতেছি। তারপরে খেয়াল করেন, তাহলে আমরা একটু মিলাই, দেখেন খেয়াল করেন। এই যে আমরা এখানে কথাটা লিখছি যে এখন পর্যন্ত তিনটা অংশ, মানে অংশ ছিল। দেখেন, একটা বস্তুর সম্পর্কে, এটা আমি নাম্বার ওয়ান দেই। নাম্বার ওয়ান, নাম্বার ওয়ান, একটা বস্তু সম্পর্কে কথা বলছি। কোন বস্তু সম্পর্কে কথা বলছি? এটি, এটি সম্পর্কে কথা বলছি। তারপরে নাম্বার টু, ধরেন এটা নাম্বার টু, একটা বস্তু সম্পর্কে তথ্য দিচ্ছে, মানে ওই যে বস্তু আমরা যে এটি বলতেছি, এটি কি? এটি কি ঘোড়া আন্ডা নাকি? এটি কি ঘোড়া আন্ডা না, এটা একটা বই। মানে আমরা বলতেছি এটি একটা বই। এই যে আমরা তথ্য দিচ্ছি, এবং তিনে আছে হচ্ছে বস্তু এবং সেই তথ্যের মধ্যে একটা সেতু দিয়ে সংযোগ স্থাপন করছে, অর্থাৎ এটা তিন। তাহলে কি পাওয়া গেল, মিল পাওয়া গেল যে আমরা এখন পর্যন্ত যা পড়ছি তিনটা অংশ ছিল। জি, তিনটা অংশ ছিল। কিন্তু বাংলা বিবেচনা করলে এটা কিন্তু দুইটা, মানে বাংলাতে ব্রিজ নাই, এখানে কি নাই? ব্রিজ নাই। ইংলিশে ব্রিজ আছে কিন্তু বাংলাতে ব্রিজ নাই। এই জিনিসটারে আমরা প্রথম দিকে অন্যভাবে একটু গল্পের ছলে বুঝাইছি, সাধু চলিত হয়। হ্যাঁ, আমরা অনেক সময় বলি যে এটি হয় একটি বই, কিন্তু বাস্তবে তো আমরা হয় ব্যবহার করি না। মানে ব্রিজ আছে কিন্তু দেখা যাইতেছে না, ব্যাপারটা এরকম আর কি।
তো যেটা দেখা যেতেছে আমরা ওইভাবেই কথা বলি। তো বাংলাতে চিন্তা করলে এটা দুইটা অংশ ভিজিবল, মানে দুইটা অংশ দেখা যাচ্ছে। হ্যাঁ, যেমন এটি একটা অংশ, একটি বই আরেকটা অংশ, বাক্যের এপার আর বাক্যের ওই পার। হ্যাঁ, আপনি জোর করে চাইলে মানে এইভাবে মিলাইতে পারবেন না, এটি একটি বই, এটি একটি বই। ধরেন আপনি মিলাইতেছেন জোর করে, এটি একটি একটা অংশ আর বই আরেকটা অংশ না, মানে জোর করে এগুলো তো হবে না তো। কি দিয়ে উদাহরণ দেই? ধরেন ভুট্টা আছে না, ভুট্টা দিয়ে দিব না কি দিয়ে দিব? দাঁড়ান, একটু চিন্তা করতে দেন আমারে। যেমন কাঁঠাল, কাঁঠালের কোষ। হ্যাঁ, আহ না সরি, এই মুহূর্তে আমার পারফেক্ট এক্সাম্পল মাথায় আসতেছে না, সময় নষ্ট করে লাভ নাই। মোট কথা হলো আপনি এখানে জোর করে যুক্ত করলেই হবে না, বুঝছেন? এটি আমরা এর সম্পর্কে কথা বলতেছি এবং এটা একটা কমপ্লিট তথ্য দিচ্ছি। ওকে, নেক্সট, তারপর দেখেন, তারপর দেখুন, এটি একটি নতুন বই। হ্যাঁ, আমরা এই তো দিন, এটি একটি নতুন বই, এটি একটি মানে এটির সাথে একটিটা অটোমেটিক চলে আসে, কিন্তু চলে আসলে হবে না, মানে আমরা এটি সম্পর্কে কথা বলছি এবং তথ্য দিচ্ছি একটি নতুন বই। আমরা কথা বলছি এটি সম্পর্কে, বাংলায় যদি চিন্তা করি, মানে বাংলায় চিন্তা করলে দুইটা অংশ, একটা হচ্ছে এটি আর একটা হচ্ছে একটি নতুন বই। মানে কোনো কিছু সম্পর্কে কথা বলছি, একটা নতুন তথ্য দিচ্ছি। তো এটাকে যখন আমরা ইংরেজি করতেছি, তখন ইংরেজিটা হয়ে যাচ্ছে কি, এটি, সরি, দিস ইজ এ নিউ বুক, দিস ইজ এ নিউ বুক। দেখছেন? তো এখানে মানে দিস সম্পর্কে কথা স্টার্ট করছি এবং তথ্য দিচ্ছি এ নিউ বুক, আর মাঝখানে ইজটা ব্রিজ হিসেবে কাজ করতেছে। হ্যাঁ, ব্রিজ হিসেবে কাজ করতেছে। কয়টা? ইংরেজিতে তিনটা অংশ আর বাংলাতে ধরেন দুইটা অংশ এখানে। এ ভাই, এভাবে কেউ মুখস্থ করেন না যে ইংরেজিতে তিনটা অংশ বাংলাতে দুইটা অংশ, না, মানে সেন্সটা বুঝেন। পৃথিবীর প্রত্যেকটা ভাষার তো আলাদা গঠন পদ্ধতি আছে। আপনাকে তো আমি মুখস্থ করাচ্ছি না, আমি জাস্ট এই কথাটাকে প্রমাণ করতেছি। আরে ভাই, আমি আপনাকে মুখস্থ করতে বলি নাই ভাই, আমি এই কথাটাকে প্রমাণ করতেছি। আমি যে বললাম না যে এই যাবৎ যত সেন্টেন্স পড়ছি তার মধ্যে তিনটা অংশ ছিল, তো আমরা প্রত্যেকটা ক্লাস থেকে বাক্য নিয়ে নিয়ে প্রমাণ করতেছি, জাস্ট এর চেয়ে বেশি কিছু না। আপনারা আমি ঠুটস্থ করতে পারি নাই, এটি একটি নতুন বই, দিচ্ছে নিউ বুক, এটি একটি নতুন বই, এখানে দুইটা অংশ, এখানে দুইটা অংশ, এখানে তিনটা অংশ। নো, বুঝেন ব্যাপারটা, বুঝেন। হ্যাঁ, বাংলার সাথে মিলতে হবে এমন কোনো কথা নেই, বাংলা বাংলা স্টাইল, ইংলিশ ইংলিশ স্টাইলে চলে। আচ্ছা, খেয়াল করেন, তাহলে এটা একটা অংশ, এটা একটা অংশ, এটা একটা অংশ, ওকে। জি, এটা বুঝছেন না, বাকিগুলো টানের উপরে যাওয়া যাবে। এবার দেখেন, একটু একটু যাচ্ছি। বইটি নতুন, অর্থটা নিয়ে চিন্তা করেন, অর্থ নিয়ে চিন্তা করেন। বইটি নতুন, একটা কমপ্লিট বাক্য। কিভাবে কমপ্লিট বাক্য? বইটি, মানে আপনি একটা নির্দিষ্ট বইকে নিয়ে কথা বলছেন, তথ্য কি দিচ্ছেন? যে নতুন। যেহেতু আপনি কমপ্লিট একটা তথ্য দিচ্ছেন, সুতরাং এটা একটা বাক্য। আর এই বাক্যের মধ্যে দুইটা অংশ আছে বাংলায়, একটা হচ্ছে আপনি কি সম্পর্কে কথা বলছেন এবং কি তথ্য দিচ্ছেন। কিন্তু আমরা যখন এটা ইংরেজি করি, তখন কিন্তু ইংরেজি ইংরেজির স্টাইলে হবে। তখন দা বইটির ইংরেজি হচ্ছে দা বুক, এটা একটা অংশ, অর্থাৎ আপনি দা বুক সম্পর্কে কথাটা বলছেন এবং কথা বলছেন কি, যে দা বুক নিউ, নিউ আপনি বলছেন এবং মাঝখানে ইজ দিচ্ছেন ব্রিজ হিসেবে। তাহলে কি ইংরেজিতে তিনটা অংশ পাওয়া গেল? জি। আপনি জোর করে এমনি করলেই হবে না, দা একটা অংশ, বুক একটা অংশ, ইজ একটা অংশ, নিউ একটা অংশ, না। আপনার কে কইছে দা একটা অংশ? তো একটা অংশ হইলে এটা এটা আপনার মানে মিললো কেমনে? দা বুক যখন আমরা প্রথম পড়াইছি তখনও তো বলছি যে দায়ের আলাদা কোনো অর্থ নিবেন না, যে দা মানে টি, দরকার নেই। তাহলে তো টি বই হয়ে যাবে, ওই কি জানি বলে, জেসমিন ব্যাপারের মতো হয়ে যাবে নতুন, মানে নিউ দা বুক হয়ে যাবে, উল্টা পাল্টা হয়ে যাবে, মানে শুরুতে আছে, শুরুতে পাঠাইছে। বাংলা বাংলার গতিতে, ইংরেজি ইংরেজির গতিতে। যাক, এই ইংরেজি বাক্যের মধ্যে তিনটা কি আছে, পার্ট আছে। তারপরে দেখেন, এই আর কি তিনটা পার্ট আছে, এটা একটা পার্ট, এটা একটা পার্ট, এটা একটা পার্ট। আমরা একটা বস্তু সম্পর্কে কথাটা বলছি এবং কালার মিলান ভাই। এ ভাই, কালার মিলান, দেখেন এটা নীল, এটাও নীল, এটা সবুজ, এটাও সবুজ, এটা লাল, এটাও লাল। কালার কি আর হুদাহুদি দিছি? একটু ব্রেন খাটান।
দা বুক বইটি সম্পর্কে কথা বলছি, তথ্য দিচ্ছি নতুন, আর স্টাফ ব্রিজ হিসেবে ইয়ে করতেছি। ওকে, তারপর দেখেন, তারপর দেখুন, এই বইটি নতুন, এই বইটি নতুন, অর্থ নিয়ে চিন্তা করেন, অর্থটা ভাবেন। এই বইটি নতুন মানে আপনি এই বইটা, ধরেন আপনার হাতে কোনো বই আছে বা আপনার সামনে কোনো বই আছে, আপনি ইঙ্গিত করতেছেন এই বইটা কি হয়েছে, ইনফরমেশন কি, আরে ভাই বুঝছি তো এই বইটা কি, কি হয়েছে, ইনফরমেশন কি, ইনফরমেশন হচ্ছে বইটা নতুন। তাহলে বাংলায় চিন্তা করলে এই বাক্যটা দুইটা অংশ, একটা হচ্ছে এই বইটি মানে আপনি যার সম্পর্কে কথা বলছেন, আর একটা হচ্ছে আপনি কি তথ্য দিচ্ছেন, আপনি তথ্য দিচ্ছেন যে এটা হচ্ছে নতুন, রাইট? ওকে, নেক্সট। তাহলে এটাকে যদি আমরা ইংরেজি করি তাহলে কি হবে, এই বইটার ইংরেজি হচ্ছে দিস বুক, আপনি দিস বুক সম্পর্কে কথা বলছেন এবং কি কথা বলছেন, যে নিউ, এবং মাঝখানে ব্রিজ দিয়ে সংযুক্ত করছেন। তাহলে ইংরেজি তিনটা অংশ পাওয়া গেল কিনা? জি, পাওয়া গেল। হ্যাঁ, আপনি যদি এখানে জোর করে ঠেড়ামি করে ভাই এটা একটা অংশ এটা একটা অংশ, কে কইছে? আমি কি আপনাকে শুরুতে বলছি? হ্যাঁ, যদি আপনি দিস কে সিঙ্গেলে ব্যবহার করেন, কোনো ফ্রেজের ভিতরে না, যেমন আমরা প্রথম থেকে বলছি দিস ইজ এ বুক, যেমন আমি যদি বলি, ধরেন এখানে লিখি দিস ইজ এ বুক, খেয়াল করেন এখানে দিস একটা অংশ, ইজ হচ্ছে ব্রিজ, এ বুক আরেকটা অংশ, কিন্তু এখানে দিস কিন্তু একটা অংশ না, কেন না? কারণ এর সাথে এর জুটি করে দেওয়া হয়েছে, এখন আর একলা নাই। আর ইজ তো ব্রিজ, ইজ তো ব্রিজ, বুঝেন নাই? ইজ তো বাউন্ডারি, ব্রিজ। জি, বুঝতে পেরেছেন আশা করি, যে দুটো মিলে একটা গ্রুপ আর কি, গ্রুপ। ফ্রেজের ব্যাখ্যা কি? দুই বা ততোধিক শব্দের একটা গ্রুপ, যা কোনো অর্থ প্রকাশ করে এবং বাক্যের একটা অংশ হিসেবে কাজ করে। তাইলে দুইটা শব্দ মিলে একটা গ্রুপ, অর্থ দিচ্ছে কি বইটি, এবং বাক্যের একটা অংশ হিসেবে কাজ করছে, এটা পরিপূর্ণ কোনো মানে পুরা সেন্টেন্সের কোনো অর্থ এখানে পাবেন না, একটা অংশ হিসেবে কাজ করবে। আচ্ছা, তাহলে আমাদের এই কথার সত্যতা পাওয়া গেল যে এই বইটি নতুন, দিস বুক একটা অংশ, ইজ আরেকটা অংশ, নিউ আরেকটা অংশ। বুঝছেন ভাই? এটা এমনি এমনি বুঝাচ্ছি না, মানে আপনার কি মনে হয় যে কি একটা কথা বারবার বলতেছে, আসল ধামাকে তো সামনে। হ্যাঁ, চলেন আসল ধামাকে সামনে, আপনারা হাঁটা শিখাইতেছি আমি উঠানে। তারপর দেখেন, ওই কলমটি পুরাতন, এই বাংলা এটা একটা পরিপূর্ণ বাক্য, মানে আপনি ওই কলম সম্পর্কে একটা তথ্য দিচ্ছেন, তথ্যটা কি পুরাতন, কলমটা পুরাতন, ওই কলমটা পুরাতন, এই তথ্য দিচ্ছেন। এখানে কয়টা অংশ বাক্যের মধ্যে? অনেকে বলতে পারেন যে ভাই তিনটা, না কেমনে তিনটা? মুখস্থ বিদ্যা প্রয়োগ, আপনি যদি ব্রেন বন্ধ করে চোখ দিয়ে দেখেন তাহলে কবেন তিনটা, কিন্তু যদি ব্রেন খাটান, যদি ব্রেন খাটান তাহলে বুঝতে পারেন যে না এখানে তিনটা না দুইটাই। কারণ এইটা একটা অংশ, ওই বই, সরি ওই কলমটি, আমি ওই কলম সম্পর্কে কথা বলছি, কি বলছি, ওটা পুরাতন। বাংলায় দুইটা, কিন্তু যখন ইংরেজি করতেছি তখন হয়ে যাচ্ছে তিনটা। যেমন ওটা ওই কলমটা ইংরেজি দ্যাট পেন, তারপর আমি তথ্য দিচ্ছি ওল্ড এবং হচ্ছে ইজ। তাহলে আমার যে কথা, যে আমরা এখন পর্যন্ত যা পড়ছি তিনটা অংশ পাওয়া গেল, কোন একটা বস্তু সম্পর্কে কথা বলছি, বস্তু সম্পর্কে তথ্য দিচ্ছি, এবং মাঝখানে ব্রিজ দিয়ে সংযুক্ত করছি, ফিল করেন। আচ্ছা, তারপর দেখেন, তারপর দেখেন, বইটি টেবিলের উপর আছে, ধরেন আছে বাদ দেই, বইটি টেবিলের উপর, এটা একটা পরিপূর্ণ বাক্য, মানে আছে সহ আমি দেই, নয়তো ব্যাপারটা অসম্পূর্ণ লাগে। বইটি টেবিলের উপর আছে, বইটি টেবিলের উপর আছে, এখানে পুরোটা মিলে একটা বাক্য, বাক্যের মধ্যে অংশ কয়টা? চিন্তা করেন, আপনি কথা বলছেন বইটা সম্পর্কে, বইটা সম্পর্কে কথা বলছেন, এটা স্টার্ট করছেন আপনি বিসমিল্লাহ, ফিনিশ করলেন কি দিয়ে, মানে আপনি একটা তথ্য দিচ্ছেন কি, যে ওটা টেবিলের উপর, টেবিলের উপর আছে। হ্যাঁ, এখানে কয়টা অংশ? দুইটা অংশ। আচ্ছা, এখানে একটা কথা বলি শুনেন, আমি ব্যাপারটাকে সিম্পল ভাবে বলি। দেখেন, আমার মূল টার্গেট ইংরেজি শেখানো, এবং কত সহজে শেখানো যায়, ঠিক আছে? সো আমি বাংলা ব্যাকরণের ভিতরে যেতে চাচ্ছি না যে এখানে কি দুইটা অংশ না তিনটা অংশ, আমি শুধু একটু বলবো এ পার নাকি ওই পার, ঠিক আছে? এখন কেউ বাংলা ব্যাকরণ বিদ্যা এসে বলবেন যে না এখানে তিনটা অংশ, হ ভাই ঠিক আছে, আমি বাংলা ব্যাকরণ শিখাইতেছি না, কথা বুঝছেন? যেমনি শিখাইলে স্টুডেন্ট, আমি তো আছে লেখাটাও বাদ দিয়ে দিছি, কেন? কারণ যেমনি সহজে আপনারা বুঝেন, খেয়াল করেন,
তো এটার ইংরেজি কি দেখেন, বইটার ইংরেজি হচ্ছে দা বুক একটা অংশ, অন দ্য টেবল মানে বইয়ের অবস্থানটা হচ্ছে অন দ্য টেবল মানে টেবিলের উপর, বইটা অবস্থান করতেছে কোথায়, অন দ্য টেবল, টেবিলের উপরে, আর ইজ হচ্ছে ব্রিজ। ঠিক আছে, ইজ হচ্ছে ব্রিজ আর কি। ওকে, তো এখানেও দেখেন একটা বস্তু সম্পর্কে আমরা কথা বলছি, বস্তু সম্পর্কে একটা তথ্য দিচ্ছি, ইজ দিয়ে আমরা জোড়া দিচ্ছি। নেক্সট। আচ্ছা আচ্ছা চলেন তারপরে কি লেখা আছে আমরা একটু দেখি। আল্লাহু আকবার, শুনেন কি লেখা আছে একটু পড়ি। ফ্রেজ ব্যবহার করে, আজকের ক্লাসটা মূলত কিসের, আমরা ওই যে 13 12 এবং 13 ক্লাসে যে ফ্রেজগুলো শিখছিলাম ওগুলোই তো আজকে আমরা প্র্যাকটিস করবো, ইয়া করবো তাই না, বাক্য গঠন করব। তো ফ্রেজ ব্যবহার করে আজ যেসব ইংরেজি বাক্য গঠন করব, এগুলো তো তিনটা অংশ থাকবো, মানে এতদিন পর্যন্ত যেগুলো গঠন করে আসছি এগুলো তো তিনটা ছিল, যেমন এটা তিনটা। তো আজকে যেগুলো গঠন করবো এগুলো তো তিনটা থাকবে, এটা একটু মাথায় ঢুকায় রাখেন তাহলে আপনার ধরতে সুবিধা হবে, বুঝছেন, ধরতে সুবিধা হবে। সেই তিনটা অংশ কি কি, তিনটা অংশ কি কি, নাম্বার ওয়ান, একটা বস্তু সম্পর্কে আমরা কথা বলবো, ওই বস্তু সম্পর্কে আমরা একটা তথ্য দিব, এবং বস্তু এবং তথ্যের মাঝখানে একটা ব্রিজ দিয়ে সংযুক্ত করব, এই তিনটাই থাকবে। চলেন শুরু করি, বিসমিল্লাহ। খেয়াল করেন, এখন থেকে আমাদের ধরেন নতুন ফ্রেজ দিয়ে প্র্যাকটিস শুরু আর কি। এখানে কি কি বলা হচ্ছে খেয়াল করেন, নতুন বইটি টেবিলের উপর আছে। আগে চিন্তা করেন, আগে দৌড় দিয়েন না, একটু থামেন আগে। আপনি একটু বোঝার চেষ্টা করেন যে এই বাক্যের মধ্যে কার সম্পর্কে কথা বলা হচ্ছে এবং কি বলা হচ্ছে, এই দুইটা জিনিস একটু আইডেন্টিফাই করার চেষ্টা করেন। বাংলায় বাংলায়, ইংরেজি কথা বাদ দেন, ইংরেজির কথা সাইডে রাখেন, ইংরেজি বাদ, বাংলা পড়াইতেছি। ধরেন আমি এই বাক্যটা বললাম আপনাকে আপনাকে নতুন বইটি টেবিলের উপর আছে। আপনি মুখস্থ বিদ্যা প্রয়োগ না করে এই বাক্যটা নিয়ে একটু মাথার মধ্যে ভাবেন যে এই বাক্যের মধ্যে কার সম্পর্কে কথা বলা হচ্ছে এবং কি বলা হচ্ছে। যেমন ধরেন অন্য একটা কথা বলি, মাসুদ পারভেজ একজন ইংরেজি শিক্ষক, এটা একটা বাংলা বাক্য, কোনো ইংরেজি না। মাসুদ পারভেজ একজন ইংরেজি শিক্ষক, এই কথাটা আপনি কি ধরতে পারবেন না যে কার সম্পর্কে বলা হচ্ছে, কি বলা হচ্ছে। মাসুদ পারভেজ একজন ইংরেজি শিক্ষক, এই কথাটার মধ্যে মাসুদ পারভেজ সম্পর্কে কথাটা বলা হচ্ছে, এবং বলা হচ্ছে উনি একজন ইংরেজি শিক্ষক, মানে কি, ইংরেজি শিক্ষক বলে বলা হচ্ছে মানে উনি একজন ইংরেজি শিক্ষক। এই দুটাই তো পার্ট নাকি। তো এই বাক্যের মধ্যে দুটা পার্ট হচ্ছে, আমরা কথা বলছি নতুন বইটি সম্পর্কে। ধরেন আপনি কালকে বাজার থেকে একটা নতুন বই কিনে নিয়ে আসছেন, হ্যাঁ নতুন একটা বই কিনে নিয়ে আসছেন। তো ওইটা হইতে পারে না যে আপনি বইটা টেবিলের উপর রাখছেন, হ্যাঁ। এখন আপনি বলতেছেন নতুন বইটা টেবিলের উপর আছে। হুম, আজকে আমরা বলতেছি নতুন বইটা টেবিলের উপর আছে, ইনশাল্লাহ কয়েক ক্লাস পরে আমরা বলবো নতুন বইটা টেবিলের উপর রাখছি। হ্যাঁ আমরা শিখবো, এ ভাই নতুন বইটা কই রাখছো, তখন আবার আপনি উত্তর দিবেন নতুন বইটা টেবিলের উপর রাখছি, মানে আপনি রাখছেন। ওটাও ইংরেজি করে শিখবেন। দেখেন, ফ্রেজ খালি কি মনে করছেন যে লেভেল ওয়ানে কাজে লাগবে, সব টেন্সে কাজে লাগবে, সব জায়গায় কাজে লাগবে। আচ্ছা দেখেন, তো এই বাক্যের মধ্যে দুইটা অংশ, একটা হচ্ছে আমরা নতুন বইটা সম্পর্কে কথা বলছি, আর একটা তথ্য দিচ্ছি যে সেটা টেবিলের উপর আছে। এখন আমরা ইংরেজি করব, চলেন ইংরেজি করি। ইংরেজি যদি করি, খেয়াল করেন, একটু খেয়াল করেন, নতুন বইটি এর ইংরেজি হচ্ছে দ্য নিউ বুক, আমরা এই ফ্রেজটা শিখে আসছি। টেবিলের উপর এর ইংরেজি হচ্ছে অন দ্য টেবিল। হ্যাঁ, অর্থাৎ আমরা নতুন বইটা সম্পর্কে কথা বলছি এবং তথ্য দিচ্ছি অন দ্য টেবিল মানে ওইটা টেবিলের উপর, এবং ব্রিজ দিচ্ছি ইজকে, বাংলা বাংলার গতিতে, ইংরেজি ইংরেজির গতিতে। কথা বুঝতে পারছেন যে অংশ কিন্তু তিনটে। আজকে এই পাশে যে ফ্রেজটা, এই ফ্রেজটা গঠন হয়েছে কয়টা কয়টা শব্দ দিয়া, একটা দুইটা তিনটা শব্দ দিয়া। ধরেন এক দুই তিন, এই তিনটা শব্দ দিয়ে একটা ফ্রেজ গঠন হয়েছে। এখানেও আছে এক দুই তিন, এই তিনটা শব্দ দিয়ে একটা ফ্রেজ গঠন হয়েছে। ভাই একাধিক শব্দ আসতে পারে, চারটা পাঁচটা দিয়েও গঠন হইতে পারে।
বুঝছেন, ফ্রেজ এমন গুরুত্বপূর্ণ জিনিস, খেয়াল করেন। তো এই পাশে একটা ফ্রেজ নতুন বইটি, ওই পাশে একটা ফ্রেজ অন দ্য টেবল, মাঝখানে আছে ইজ, অর্থাৎ এই ইজ এর অর্থ এখানে আসবে হচ্ছে আছে। আমি আপনাদেরকে লিখে দেখাইতে ভুলে গেছিলাম, একটু মুখে বলি শুনেন। ইজ এর ইজ এর একটা অর্থ আমরা পড়ছিলাম হয়। তো ইজ এর অর্থ শুধু হয় না, ইজ এর অর্থ আছেও বোঝায়। যখন কোনো কিছু কোনো জায়গায় আছে এটা বুঝাবে, তখন ইজ এর অর্থ হবে আছে, এটা বলছিলাম তো। যখন কোনো জিনিস কোনো জায়গায় অবস্থান করতেছে এটা বুঝাইতে চাবেন, তখন ইজ এর অর্থ আসবে আছে। হ্যাঁ, ঠিক আছে, এখানে হ্যাঁ আসবে না। ইজ এর বিভিন্ন অর্থ আছে। ইজ এর পরে আপনি একটা লোকেশন বুঝাচ্ছেন, ইজ এর পরে আপনি একটা জায়গাকে মিন করতেছেন, প্রকাশ মানে জায়গার কথা উল্লেখ করছেন, তার মানে এখানে ইজ এর অর্থ আছে আসবে। নতুন বইটি টেবিলের উপর আছে। ক্লিয়ার? ফ্রেজ ভাই, ফ্রেজের খেলা ভাই, ফ্রেজের খেলা। চলেন নেক্সট। এবার একটু হাত তোলেন, এবার একটু হাত তোলেন সবাই। ক্লাস কয়টা পর্যন্ত যাবো আল্লাহ ভরসা, দেখা যাক। এইমাত্র আমরা দেখলাম যে নতুন বইটি টেবিলের উপর আছে, এটা আমরা এইমাত্র দেখলাম, তাই না? এটা একটা কমপ্লিট বাক্য। এবং নিচে লেখা হয়েছে বইটি নতুন, এর ইংরেজি হচ্ছে দ্য বুক ইজ নিউ, এটা একটা কমপ্লিট বাক্য। এটা একটা কি কমপ্লিট বাক্য। উপরেরটা একটা বাক্য, নিচেরটা একটা বাক্য। হ্যাঁ, খেয়াল করেন, এখানে বলা হয়েছে নতুন বইটি, আর এখানে জাস্ট উল্টায় বলা হয়েছে বইটি নতুন। বাংলার দিকে তাকান, ইংরেজির দিকে না। আবার বলি, এখানে বলা হয়েছে নতুন বইটি, আর এদিকে বলা হয়েছে বইটি নতুন। দেখেন, এই নতুন বইটি এটা দ্বারা কোনো পরিপূর্ণ কিছু বোঝাচ্ছে না। ইংরেজি সাইডে রাখেন, বাংলাটা বুঝেন, কারণ আপনাদের তো বাংলা নিয়ে একটু সমস্যা হয়েছিল। এই যে আমি বলতেছি নতুন বইটি, হ্যাঁ, এই অংশটা দিয়ে পরিপূর্ণ কিছু বোঝা যাচ্ছে না, আধা আধা অর্থ দিচ্ছে, মানে পুরো বাক্যের মধ্যে আধা আধা অর্থ অর্থ দিচ্ছে। কিন্তু নিচের যে বাক্যটা আছে বইটি নতুন, এটা কিন্তু একটা পরিপূর্ণ অর্থ দিচ্ছে। দ্য বুক ইজ নিউ, একটা পরিপূর্ণ অর্থ দিচ্ছে। তাহলে এই যে অংশটা নতুন বইটি, এটা ফ্রেজ, যেহেতু এটা পরিপূর্ণ অর্থ দিচ্ছে না, সুতরাং নতুন বইটি দ্য নিউ বুক, এটা কি ফ্রেজ। আর এটাতে উল্টায়া দিছি, মনে করেন বাংলাটারে আমরা উল্টায়া দিছি, উল্টায়া দেওয়ার কারণে এটা বাক্য হয়ে গেল। বাক্য হচ্ছে সেটা যেটা একটা কমপ্লিট অর্থ দিবে, আর ফ্রেজ হচ্ছে সেটা যেটা কমপ্লিট অর্থ দিবে না, একটা অংশর অর্থ দিবে। বুঝছেন? কথা বুঝতে পারছেন? এটা হচ্ছে ফ্রেজ। আর উল্টায়া দিছি, এটা মনে করেন যে বাংলা বাক্য হয়ে গেছে ভাই। উল্টায়া দিছি না কেমনে দিছি এটা না, আপনি জাস্ট অর্থ নিয়ে চিন্তা করবেন যে আমি যা বলতেছি এটা কি বোঝাচ্ছে, ওই অনুসারে ইংরেজি করবেন, বাস, এটাই। জি, পুরোটা হলো বাক্য, আর এইটা একটা ফ্রেজ, এইটা একটা ফ্রেজ। মানে বাক্যের ভিতরে ফ্রেজ থাকে, বাক্যের ভিতরে ঘরের ভিতর রুম থাকে, সোফার ভিতরে মানুষ বসে, একটা বড় সোফা, 3 সিটের সোফা, 3 জন মানুষ বসছে, সোফা একটা কিন্তু মানুষ বসছে 3 জন। এরকম ধরেন এখানে বাক্য একটা কিন্তু এখানে ফ্রেজ দুইটা আছে, এটা একটা ফ্রেজ, এটা একটা ফ্রেজ। এই যে এটা ফ্রেজ না, এক শব্দ মিলে কখনো ফ্রেজ হয় না। বাক্য কি? পরিপূর্ণ অর্থ বোঝাবে। ফ্রেজ কি? আংশিক অর্থ বোঝাবে। বুঝতে পারতেছেন? আচ্ছা, আর যে জিনিসটা নিয়ে আপনাদের প্যাচ লাগার কথা, যে এটা তো আমি এর আগের ক্লাসে মুখে বলছি ভাই, নতুন বইটি আর বইটি নতুন এক কথা না। আপনি যখন বলতেছেন নতুন বইটি, তার মানে আপনি কিছু একটা বলতে চাচ্ছেন নতুন বইটি সম্পর্কে, কিন্তু এখনো বলেন নাই। কিন্তু আপনি যখন বলবেন বইটি নতুন, তার মানে কথা শেষ, বইটি সম্পর্কে আপনি তথ্য দিচ্ছেন যে বইটা নতুন। চলেন সামনে আগে, তারপর দেখেন। ওকে, পুরাতন ঘড়িটি ব্যাগের মধ্যে আছে, এটা একটা কথা। অর্থটা নিয়ে চিন্তা করেন। পুরাতন ঘড়িটি ব্যাগের মধ্যে আছে, এখানে
কোনো কিছু সম্পর্কে কথা বলা হচ্ছে এবং কিছু একটা বলা হচ্ছে। এই বাক্যের মধ্যে কথা বলা হচ্ছে পুরান ঘড়িটা নিয়ে। আর কি কথা বলা হচ্ছে, কি তথ্য দেওয়া হচ্ছে যে ওটা ব্যাগের ভিতরে আছে। তার মানে এটা একটা ফ্রেজ, এটা একটা ফ্রেজ। বাংলাও যদি চিন্তা করি, এটা একটা ফ্রেজ, এটা একটা ফ্রেজ, কিন্তু কোনো ব্রিজ নাই। হ্যাঁ, ব্রিজ হিসেবে এখানে আছেটাকে নেওয়া যায়, বাট জটিল করার দরকার নেই। মানে এই পার আর ওই পার। হ্যাঁ, তো এটাকে যদি আমরা ইংরেজি করি তাহলে কিভাবে করতে পারি? দ্য ওল্ড ক্লক, পুরাতন ঘড়িটি। তারপরে ব্রিজ, মানে আমি যার সম্পর্কে বলবো ওর পর পর পরেই জানতে হবে। দ্য ওল্ড ক্লক, আমি কথাটা বলতেছি দ্য ওল্ড ক্লক সম্পর্কে, এরপর পরেই আসবে, মানে ব্রিজ নিলাম, এবার নদীর ওই পারে যাব। তথ্যটা কি? ইন দা ব্যাগ, পুরাতন ঘড়িটি ব্যাগের মধ্যে আছে। দ্য ওল্ড ক্লক ইজ ইন দ্য ব্যাগ। আমরা বলছি না যে এই বাক্যগুলাতেও, মানে এই ফ্রেজগুলাতেও আমরা যে বাক্য গঠন করবো এখানেও তিনটা অংশ থাকবে। এখানে একটা অংশ, এখানে একটা অংশ, এখানে একটা অংশ। দ্য ওল্ড ক্লক, পুরাতন ঘড়িটি, ইজ ইন দ্য ব্যাগ, ব্যাগের মধ্যে আছে। চলেন সামনে আগাই। ফ্রেজ আর বাক্যের পার্থক্য দেখুন, খেয়াল করেন, বুঝেন। পুরোটা মিলে হচ্ছে আপনার একটা বাক্য, পুরোটা, এই সম্পূর্ণটা মিলে একটা বাক্য। কিন্তু এই বাক্যের মধ্যে এই যে অংশটা, এটা হচ্ছে ফ্রেজ, পুরাতন ঘড়িটি। এবং এই পাশে এই যে অংশটা, ইন দা ব্যাগ, এটা কি? ফ্রেজ। আর মাঝখানে ব্রিজ। বাক্য হচ্ছে এমন জিনিস যেটা পরিপূর্ণ অর্থ দিবে, আর ফ্রেজ হচ্ছে ওই বাক্যের মধ্যে একটা অংশকে ক্লিয়ার করবে, একটা সাইড, একটা অংশ হিসেবে কাজ করবে। কি বুঝতে পারতেছেন নাকি? যে আশা করি বুঝতে পারছেন। এবার আরেকটা জিনিস দেখেন, যে এখানে লেখা আছে পুরাতন ঘড়িটি, এটার ইংরেজি হচ্ছে দ্য ওল্ড ক্লক। এটা একটা ফ্রেজ। কিন্তু আপনি যদি বলেন ঘড়িটি পুরাতন, তার মানে এই কথার মধ্যে আপনার মানে তথ্য ক্লিয়ার, ইনফরমেশন ক্লিয়ার। এবং এটার ইংরেজি হবে দ্য ক্লক ইজ ওল্ড। হ্যাঁ, এবং এটা একটা পরিপূর্ণ বাক্য। মুখস্থ বিদ্যা কামে লাগালে হবে না, অর্থ নিয়ে চিন্তা করতে হবে। আপনি যখন বলতেছেন পুরাতন ঘড়িটি, কি হয়েছে? এটা এটা তো কোনো কমপ্লিট তথ্য দিচ্ছে না। কিন্তু যখন বলতেছেন ঘড়িটি পুরাতন, তখন একটা কমপ্লিট ইনফরমেশন পাচ্ছেন। তাহলে এটা একটা সেন্টেন্স। তাহলে এটা ইংরেজি কি? দ্য ক্লক ইজ ওল্ড, এটা তো আমরা আগেই পড়ে আসছি। পুরাতন ঘড়িটি আর ঘড়িটি পুরাতন এক কথা নয়। হ্যাঁ, পুরাতন ঘড়িটি একটা ফ্রেজ, আর ঘড়িটি পুরাতন একটা বাক্য। বাংলা যদি চিন্তা করেন, বাংলা, আমি বাংলা বুঝাইতে ইংরেজি বুঝাইতেছি। পুরাতন ঘড়িটি এই কথাটা একটা ফ্রেজ, ঘড়িটি পুরাতন এই বাংলা কথাটা একটা বাক্য। বাক্য বলে যখন কোনো একটা কমপ্লিট ইনফরমেশন দিবে, আর ফ্রেজ বলে যখন আংশিক কোনো একটা তথ্য দিবে। একটা গ্রুপ তথ্য তো অবশ্যই দিবে, কিন্তু পুরো বাক্যের কাজ করবে না, বাক্যের একটা অংশ হিসেবে কাজ করবে। চলেন তারপর ভালোভাবে খেয়াল করুন। লম্বা গাছটি বাড়ির পেছনে আছে, এই বাক্যটার অর্থ নিয়ে চিন্তা করেন। এখানেও কোনো একটা জিনিস সম্পর্কে কথা বলা হচ্ছে এবং কিছু একটা বলা হচ্ছে। এখানে কথা বলা হচ্ছে লম্বা গাছটারে নিয়ে। কি কথা বলা হচ্ছে? যে ওইটা গাড়ির বাড়ির পিছনে আছে। হ্যাঁ, এটা একটা ফ্রেজ, লম্বা গাছটা, মানে আপনি গাছের গুণাগুণ সহ একসাথে বলতেছেন। গাছের গুণাগুণ হচ্ছে গাছটা লম্বা, ওটা আপনি একসাথে বলতেছেন লম্বা। আমরা অনেক সময় বলি না যে আহ একটা গতকাল একজন লম্বা লোক, একটা লম্বা করে একটা লোক আসছিল, বা লম্বা একজন লোক আসছিল, বলি না লম্বা লোক আসছিল। ওরকম মানে আপনি গুণ সহ একসাথে বর্ণনা করতেছেন আর কি। লম্বা গাছটি বাড়ির পিছনে আছে, এটা একটা অংশ, এটা একটা অংশ। বাংলাতে চিন্তা করলেও এটা একটা ফ্রেজ, এটা একটা ফ্রেজ। চলেন ইংরেজি করি, খুবই সোজা। দেখেন, লম্বা গাছের ইংরেজি হচ্ছে দ্য টল ট্রি। হ্যাঁ, আপনি এটা সম্পর্কে বলবেন, তারপরে ব্রিজ আনতে হবে। ব্রিজ হচ্ছে ইজ, ঠিক আছে? তারপরে কি? বাড়ির পিছনে আছে বিহাইন্ড দ্য হাউস। লম্বা গাছটি বাড়ির পিছনে আছে, এর অর্থ ইংরেজি হচ্ছে দ্য টল ট্রি ইজ বিহাইন্ড দ্য হাউস। এবার একটু খেয়াল করেন ফ্রেজ আর বাক্যের পার্থক্য, পার্থক্য দেখেন। বাক্য বলে যখন আপনি পরিপূর্ণ একটা অর্থ, মানে একটা কমপ্লিট একটা তথ্য দিবেন, যে লম্বা গাছটি বাড়ির পিছনে আছে, পরিপূর্ণ একটা বাক্য। আর এর মাঝখানের যে অংশ,
লম্বা গাছটি, এটা একটা ফ্রেজ। হ্যাঁ, বিহাইন্ড দ্য হাউস, বাড়ির পিছনে আছে, এটা একটা ফ্রেজ। কি পার্থক্য বোঝা গেল? তারপরে গাছটি লম্বা, এটা একটা কমপ্লিট বাক্য। হ্যাঁ, দা ট্রি, এটা আবার ফ্রেজ। দা ট্রি, আপনি দা ট্রি সম্পর্কে কথাটা বলতেছেন, কথা বলতেছেন টল। বুঝছেন? আচ্ছা, খেয়াল করেন, এখানে লম্বা গাছটি, এটা যে জিনিস, গাছটি লম্বা, এটা কিন্তু অন্য জিনিস। লম্বা গাছটি তার মানে আপনি লম্বা গাছটি সম্পর্কে কিছু একটা বলতে চাচ্ছেন। আর গাছটি লম্বা এর মানে হচ্ছে আপনি গাছটি সম্পর্কে একটা তথ্য দিয়ে ফালাইছেন অলরেডি। মানে এটা সম্পূর্ণ হয়ে গেছে, কথা সম্পূর্ণ হয়ে গেছে, কিন্তু এই পাশে কিন্তু সম্পূর্ণ হয় নাই। তা লম্বা গাছটি, এটা একটা কমপ্লিট সেন্টেন্স। সরি, গাছটি লম্বা, সরি, গাছটি লম্বা, এটা একটা কমপ্লিট সেন্টেন্স, কিন্তু লম্বা গাছটি ওটা কমপ্লিট সেন্টেন্স না, ওটা ফ্রেজ। জি, বুঝতে পারতেছেন তো না? না বুঝতে পারলে হাত তুলবেন। ওকে, তারপর দেখেন, এই নতুন ঘড়িটি বইয়ের পাশে আছে। এরকম বাক্য হইতে পারে কিনা? হ্যাঁ, এই নতুন ঘড়িটি বইয়ের পাশে আছে। আল্লাহ, আজকে কয় ঘন্টা লাগবে ক্লাস শেষ করতে? এই নতুন ঘড়িটি বইয়ের পাশে আছে। তাহলে এই বাক্যটা একটু অর্থ নিয়ে চিন্তা করেন। এই নতুন ঘড়িটি মানে এখানে কি, মানে কার সম্পর্কে বলা হচ্ছে, কি বলা হচ্ছে? এখানে এই নতুন ঘড়ি সম্পর্কে বলা হচ্ছে। তার মানে এটা পুরোটা মিলে একটা ফ্রেজ। মানে কি বলা হচ্ছে, যে বইয়ের পাশে আছে, এটা আরেকটা অংশ। তো এটাকে যদি ইংরেজি করি, ফ্রেজ টু ফ্রেজ ইংরেজি করতে হবে। বাংলার যে ফ্রেজ বাংলা করবেন, বাংলার যে ফ্রেজ ওটাকে ইংরেজি করবে, ইংরেজি ফ্রেজ, বাস, তারপর স্ট্রাকচার অনুযায়ী বসাই দিলেই হলো। দেখেন, একটা মজার জিনিস বোঝাবো আপনাদেরকে, হ্যাঁ। দেখেন, এটা আগে ব্যাখ্যা দেই। এই নতুন ঘড়িটি এর ইংরেজি কি? দিস নিউ ক্লক। আমি দিস নিউ ক্লক সম্পর্কে কিছু একটা বলবো, কি বলবো ওটা তো পরে, মাঝখানে আমাকে আগে ব্রিজ দিয়ে ওই পারে যাইতে হবে। আমি বলতেছি অন দা টেবল, টেবিলের উপর আছে। তার মানে এটা একটা ফ্রেজ, এটা একটা ফ্রেজ, আর পুরোটা মিলে একটা কমপ্লিট বাক্য। এই নতুন ঘড়িটি বইয়ের পাশে আছে। শুনেন, এবার একটা মজার কথা কই, সবাই একটু হাত তোলেন। আচ্ছা, শামিমা আক্তার, সবাই হাত পরে তুলেন। শামিমা আক্তার কিছু বলতে চাচ্ছেন হয়তো, বলেন। জি, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। জি, স্যার আপনার মনে হয় একটু টাইপিং মিস হয়েছে স্যার। এই হে, আসলে 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 আহ, আমি খুবই দুঃখিত। বাংলা ঠিক করবো না ইংরেজি ঠিক করবো? ইংরেজি ঠিক করি। দিস নিউ সরি ক্লক স্যার। ইজ বিসাইড, বিসাইড দ্য বুক। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, ওকে। এই নতুন ঘড়িটি বইয়ের পাশে আছে, দিস নিউ ক্লক ইজ বিসাইড দ্য বুক, তাই না? এটা হচ্ছে কি আপনার ইয়া, মানে ইংরেজি আর কি। আচ্ছা, একটা মজার জিনিস দেখাতে চেয়েছিলাম, ওটা পরে দেখাই, এখানে যেহেতু হাতের লেখা পড়ে গেছে, পরে দেখায়, তাহলে মজা পাবেন। আচ্ছা, ফ্রেজ আর বাক্যের মধ্যে পার্থক্য দেখুন। আবার দুঃখিত যে এখানে বিসাইড দা বুক লিখে দিই আমি। আচ্ছা, খেয়াল করেন, দেখেন, এটা পুরোটা মিলে একটা বাক্য, দিস নিউ ক্লক ইজ বিসাইড দা বুক। আর এই বাক্যের ভিতরে এই যে দিস নিউ ক্লক, এই নতুন ঘড়িটি, এটা একটা ফ্রেজ। বিসাইড দা বুক, এটা একটা ফ্রেজ। তারপর দেখেন, এই ঘড়িটি নতুন, অর্থ নিয়ে চিন্তা করেন, এটা কমপ্লিট একটা বাক্য। কারণ আপনি এই ঘড়িটি সম্পর্কে একটা তথ্য দিচ্ছেন, তথ্যটা ক্লিয়ার যে এই ঘড়িটা নতুন। হ্যাঁ, এবার একটু দেখেন, এই নতুন ঘড়িটি আর এই ঘড়িটি নতুন, পার্থক্য আছে কিন্তু। অর্থ নিয়ে চিন্তা করলে হয়, এই ঘড়ি, এই নতুন ঘড়িটি মানে কি, আপনার কথাটা ক্লিয়ার না, আপনি কিছু একটা বলতে চাচ্ছেন, শুরু করছেন, কেন বলেন নাই। কিন্তু এটা দেখেন, এই ঘড়িটি নতুন, শুরুও করছেন, শেষও করছেন, তাই না? জি, চলেন তারপর দেখি। খেয়াল করেন,
বাংলায় দেখেন, বাংলায় বলা হচ্ছে ওই পুরাতন বাড়িটি গ্রামের মধ্যে আছে। ওই পুরাতন বাড়িটি গ্রামের মধ্যে আছে। বাংলা একটু চিন্তা করেন যে কার সম্পর্কে বলা হচ্ছে, কি বলা হচ্ছে। বলা হচ্ছে ওই পুরাতন বাড়িটা সম্পর্কে কি বলা হচ্ছে, যে গ্রামের মধ্যে আছে। এটা একটা ফ্রেজ, এটা একটা ফ্রেজ। আচ্ছা, চলেন তাহলে এটা ইংরেজি করি। ওই পুরাতন বাড়িটি, দ্যাট ওল্ড হাউস, তারপরে ইজ, তারপরে ইন দ্য ভিলেজ, গ্রামের মধ্যে আছে। দ্যাট ওল্ড হাউস ইজ ইন দ্য ভিলেজ। ওই পুরাতন বাড়িটি কোথায় আছে? গ্রামের মধ্যে আছে। আচ্ছা, তারপর দেখেন ফ্রেজার ইয়ার মধ্যে পার্থক্য দেখেন। যখন আমি পরিপূর্ণ একটা অর্থ বোঝাচ্ছি, মানে পরিপূর্ণ একটা অর্থ বলতে ইনফরমেশন দিচ্ছি, তখন সেটা বাক্য। আর এই বাক্যের ভিতরে এই ছোট ছোট যে অংশগুলো, যেগুলো অর্থ তো দিচ্ছে কিন্তু ক্লিয়ার না, এগুলো ফ্রেজ। বাক্যের ভিতরে ফ্রেজ থাকে। হ্যাঁ, বাক্যের ভিতরে কি থাকে? ফ্রেজ থাকে, বড় বাক্যের মধ্যে তো থাকবেই। তারপর দেখেন যে ওই পুরাতন বাড়িটি আর ওই বাড়িটি পুরাতন, দুটা কিন্তু এক কথা না। কেননা ওই পুরাতন বাড়িটি কথাটা বলে কি বোঝা যাচ্ছে? অসম্পূর্ণ। বাট আপনি যখন বলতেছেন ওই বাড়িটি পুরাতন, কথা ক্লিয়ার। দ্যাট হাউস ইজ দ্যাট হাউস ইজ ওল্ড, কথা ক্লিয়ার, তাই না? জি, চলেন সামনে আগাই। ওই দামি গাড়িটি দোকানের সামনে আছে। ওই দামি গাড়িটি দোকানের সামনে আছে, আপনি কি বলতেছেন? কাকে নিয়ে বলতেছেন, মানে কি নিয়ে বলতেছেন এবং কি বলতেছেন? আপনি বলতেছেন গাড়ি নিয়ে। ওই দামি গাড়ি সম্পর্কে বলতেছেন, কি বলতেছেন? যে দোকানের পাশে আছে, দোকানের সামনে আছে। তো চলেন এটা ইংরেজি করি। ওই দামি গাড়িটি, দ্যাট কস্টলি কার, আপনি কথা শুরু করছেন, তারপর একটা তথ্য দিবেন, ইজ আনলেন, ইন ফ্রন্ট অফ দ্য শপ। হ্যাঁ, ইন ফ্রন্ট অফ দ্য শপ, এই পুরোটা মিলে একটা ফ্রেজ। একটা মজার কথা বলি, এটা একটা ফ্রেজ কিন্তু এটা একটা ফ্রেজ, এটা একটা ফ্রেজ। কথা বুঝছেন? হ্যাঁ, পুরোটা মিলে একটা ফ্রেজ, কিন্তু এই ফ্রেজটা ভাঙলে এটা একটা ফ্রেজ, এটা একটা ফ্রেজ, মানে ফ্রেজের ভিতরে ফ্রেজ, ফ্রেজের ভিতরে ফ্রেজ, ফ্রেজের ভিতরে ফ্রেজ। এটা আপনি এর পরবর্তী ক্লাসে দেখতে পারবেন, ভালোভাবে দেখতে পারবেন। একটা ফ্রেজ তার ভিতর আরেকটা ফ্রেজ। ধরেন একটা ব্যাগ, ওই ব্যাগ খোলার পরে দেন ভিতরে আরো দুইটা ব্যাগ। ব্যাগ একটা, কিন্তু চেন খোলার পরে দেখতেছেন ভিতরে আরো দুইটা ব্যাগ, মানে দুইটা ব্যাগরে একটা ব্যাগের মধ্যে ঢুকে রাখছেন। বুঝছেন? ফ্রেজের খেলা ভাই, ফ্রেজের খেলা। ওকে, কার কার কাছে মনে হচ্ছে সেন্টেন্স মেকিং একটা খেলা? সেন্টেন্স মেকিং যে একটা গেম, এটা কার কার কাছে মনে হচ্ছে? একটু হাত তুলেন তো দেখি। আচ্ছা, হাত তুলেন, পরে দেখি, সামনে যাই। আচ্ছা, ওই দামি গাড়িটি দোকানের সামনে আছে। দ্যাট কস্টলি কার ইজ ইন ফ্রন্ট অফ দ্য শপ। ওই দামি গাড়িটি ইজ মানে আছে, ইন ফ্রন্ট অফ দ্য শপ, দোকানের সামনে। খেয়াল করেন, এইটা একটা কমপ্লিট বাক্য, কারণ এখানে পরিপূর্ণ একটা অর্থ দিচ্ছে। এবং এই বাক্যের ভিতরে যে আপনার এই যে অংশ, এটা একটা ফ্রেজ আর এটা একটা ফ্রেজ। আবার নিচের দিকে তাকান, এটা একটা পরিপূর্ণ বাক্য, কিন্তু দ্যাট কার, এটা একটা ফ্রেজ। ঠিক আছে? খেয়াল করেন, ওই দামি গাড়িটি আর ওই গাড়িটি দামি, দুটো কিন্তু এক কথা নয়। ওই দামি গাড়িটি তার মানে আপনি ওই দামি গাড়ি সম্পর্কে কিছু একটা বলতে চাচ্ছেন, বাট এখনো বলেন নাই। কিন্তু আপনি যখন বলতেছেন ওই গাড়িটি দামি, তার মানে ওই গাড়িটা সম্পর্কে আপনি একটা ইনফরমেশন দিয়ে ফেলছেন যে দামি। কি এক এক মনে হয়? 2 দিন আগে অনেকে ভাবতেন না যে দুটো এক? এক না, এই যে আজকে পার্থক্য দেখাইতেছি, দুটো এক না, পার্থক্য আছে। এবার মনোযোগ বাড়ায় দেন। আচ্ছা, যাক, মার্শাল্লাহ, আপনাদের কাছে মনে হয় সেন্টেন্স মেকিং এটা খেলা। কার কার কাছে মনে হয় সেন্টেন্স মেকিং পড়া কঠিন লাগে? ভাই, কঠিন লাগবে তখনই যখন আপনি পারবেন না, বুঝবেন না তখন। এত হালকা করে ক্লাস ডিজাইন করি, তারপরে যদি বলেন কঠিন লাগে, তাহলে সমস্যা আছে। আচ্ছা, চলেন এবার মনোযোগটা বাড়ায় দেন, আমরা একটু পড়ি, সামনের দিকে যাই, ক্লাস এখনো আছে। এবার চলো আমরা হ্যাঁ না প্রশ্ন বাক্য গঠন করি। মানে এবার আমরা কিন্তু বড় বড় ফ্রেজ হাত দেওয়া শুরু করছি। চলেন আমরা হ্যাঁ না বাক্য গঠন করি।
আমরা জানি নতুন বইটি টেবিলের উপর আছে, এর ইংরেজি হচ্ছে দ্য নিউ ক্লক, আর কি বলি সরি, দ্য নিউ বুক ইজ অন দ্য টেবিল। এখন আমি বলতে চাচ্ছি যে নতুন বইটি কি টেবিলের উপর আছে? এই নতুন বইটা কি টেবিলের উপর আছে? হ্যাঁ, এই নতুন বইটা কি টেবিলের উপর আছে? হইতে পারে কিনা এই ধরনের বাক্য? হইতে পারে। মানে আপনি এই জিনিসটাকে জাস্ট একটা কোশ্চেন করতেছেন, মানে আপনি কনফার্ম হইতে চাচ্ছেন, যেটার অ্যান্সার হ্যাঁ বা না দিয়ে শুরু হবে। হয়তো বলবে হ্যাঁ আছে, নয়তো বলবে না নাই, হ্যাঁ বা না দিয়ে শুরু হবে। তাহলে এখানে আমাকে প্রশ্ন করতে হবে। প্রশ্ন করা খুবই ইজি, ভুলে গেছেন? আরে ম্যাথ সিস্টেম সব একই, এই স্টারে খালি সামনে আনতে হবে, আর কিচ্ছু না। হ্যাঁ, ফ্রেজের জায়গায় থাকবে, সবকিছু তার যথাস্থানে থাকবে, শুধু ইসটাকে সামনে আনতে হবে। তাহলে ইসটাকে যদি সামনে আনি, তাহলে দেখেন, ইজ দ্য নিউ বুক অন দ্য টেবিল? নতুন বইটি কি টেবিলের উপর আছে? ইজ দ্য নিউ বুক অন দ্য টেবিল। আমি একটা টেকনিক শিখেছিলাম আপনাদেরকে, যদি কখনো কোনো বাক্য আপনার কাছে কঠিন লাগে, যে অংশের কারণে কঠিন লাগবে সেটাকে ঢেকে দিবেন, তারপর রেগুলার বাক্যটা গঠন করবেন, তারপরে গিয়া ওইটা আনার জন্য কি সামনে আনতে হবে না কি বসাইতে হবে এটা পরে। আগে যতটুকু পারবেন, মানে যেটার কারণে সমস্যা হচ্ছে এটা ঢেকে দিবেন। তাহলে দেখেন নতুন বইটি কি টেবিলের উপর আছে, শুধু ইসটা সামনে চলে আসবে। একদম কালার কোড করে করে বাক্যগুলো সাজানো হয়েছে। কালার কোড, কালার কোড বুঝেন? রং রং মিলায়া, যে দেখেন এখানে ইজ এখানে ছিল, সামনে চলে আসছে নীলের সাথে নীল, সবুজের সাথে সবুজ। হ্যাঁ, ইজ দ্য নিউ বুক অন দ্য টেবিল, ইজ দ্য নিউ বুক অন দ্য টেবিল। এর আগে আমি বলছি, এর আগে আমরা বলছি, কি বলছি? ইজ দ্য বুক অন দ্য টেবিল বলছি না? মানে ওই পিছনের গুলা যেগুলা ছিল আর কি। আচ্ছা, তারপর দেখেন, পুরাতন ঘড়িটি ব্যাগের মধ্যে আছে। হ্যাঁ, আমরা জানি দ্য ওল্ড ক্লক ইজ ইন দ্য ব্যাগ। এখন আমরা বলতে চাচ্ছি পুরাতন ঘড়িটি কি ব্যাগের মধ্যে আছে? ইয়েস না কোশ্চেন, খুবই সোজা, ইজটা সামনে যাবে খালি। ঠিক আছে, ইজ দ্য ওল্ড ক্লক ইন দ্য ব্যাগ, ইজ দ্য ওল্ড ক্লক ইন দ্য ব্যাগ। বাংলা বাংলার গতিতে, ইংরেজি ইংরেজির গতিতে নাকি? ইজ দ্য ওল্ড ক্লক ইন দ্য ব্যাগ। ওকে, তারপরে আমরা জানি লম্বা গাছটি গাড়ির পেছনে আছে, এর ইংরেজি হচ্ছে দ্য টল ট্রি ইজ বিহাইন্ড দ্য হাউস। এখন আমি প্রশ্ন করতে যাচ্ছি, লম্বা গাছটি কি বাড়ির পেছনে আছে? তাহলে ইজ আসবে আগে। আপনি ইয়েস নো কোশ্চেন করতেছেন, ইজ সামনে নিতে হবে। তাহলে কি, ইজ দ্য টল ট্রি বিহাইন্ড দ্য হাউস? একটা না কেউ বলতে চায় না ইজ দ্য টল ট্রি বিহাইন্ড দ্য হাউস, ইজ দ্য টল ট্রি বিহাইন্ড দ্য হাউস। নো, ফিল করেন, ইজ দ্য টল ট্রি বিহাইন্ড দ্য হাউস। মানে আপনি ফিল করেন, এক একটা ফ্রেজ ফিল করেন। আপনি লম্বা গাছ সম্পর্কে প্রশ্নটা করতেছেন, ইজ দ্য টল ট্রি, দ্য টল ট্রি, এটা পুরোটা একটা গ্রুপ, দুই বা ততোধিক শব্দের একটা গ্রুপ। যখন কোনো অর্থ প্রকাশ করে এবং বাক্যের একটা অংশ হিসেবে কাজ করে, ফ্রেজ বুঝতে হবে। ইজ দ্য টল ট্রি, ফ্রেজ ফ্রেজে থামেন, ফ্রেজে ফ্রেজে থামেন, তাহলে ফিল করতে পারবেন। ইজ দ্য টল ট্রি বিহাইন্ড দ্য হাউস, বিসাইড দ্য শপ, ইন ফ্রন্ট অফ দ্য স্কুল। আপনি আরো যা মন চা তা লাগান পিছনে। আপনি বলতে পারেন ইজ দ্য টল ট্রি ইন ফ্রন্ট অফ দ্য স্কুল, ইজ দ্য টল ট্রি, হ্যাঁ, বিসাইড দ্য শপ, বিসাইড দ্য রোড। আপনি লাগান না, এক একটা ফ্রেজ আনেন না। ভাই এখন পর্যন্ত যা শিখছেন কয়েক হাজার বাক্য বানাইতে পারবেন, খালি চেঞ্জ করলেই হবে। এখনো তো ভোকাবুলারিতে ঢুকেই নেই আমরা। বুঝেন আগে, বুঝেন, খান আগে, মাথায় ঢুকুক। ইজ দ্য টল ট্রি বিহাইন্ড দ্য হাউস, ফ্রেজে ফ্রেজে খেলা। এই ফ্রেজ যারা বুঝে না, হ্যাঁ, তারাই কি করবে জানেন? তারাই হচ্ছে ভুল করবে। কথার কথা, ধরেন আমি একটা জিনিস বলি, একটু বুঝেন, এই যে একটু হাত তোলেন, একটু ইন্টারেস্টিং, হাত তোলেন। ধরেন কোন একটা ছেলে বা কোন একটা স্টুডেন্ট, হ্যাঁ, কোন একটা স্টুডেন্ট যে কিনা ইংরেজি ফ্রেজ বুঝে না, স্ট্রাকচার বুঝে না, কিন্তু শব্দ অর্থ পারে, তাকে যদি আপনি এই বাক্যটাকে ইংরেজি করতে দেন, সে কেমনে করবে জানেন? লম্বা, প্রথমে লিখবে টল, গাছটি, তারপর লিখবে দা বুক, দা বুক, হ্যাঁ, তারপর লিখবে কি, হোয়াট, হ্যাঁ, WHAT, হোয়াট, তারপর লিখবে বাড়ির পেছনে, তারপর লিখবে হাউস,
হাউস, তারপর লিখবে পেছনে, বিহাইন্ড, বিহাইন্ড। হ্যাঁ, তারপর লিখবে আছে, হ্যাভ, HAVE, হ্যাভ। একটা প্রশ্নবোধক চিহ্ন দিবেন। তাহলে কি হলো ব্যাপারটা? দ্যাট দ্য বুক, না সরি, টল দ্য বুক না, টল দ্য ট্রি, সরি, ট্রি। আমার তো হাসি পাইতেছে সেই। টল দ্য ট্রি, হোয়াট হাউস বিহাইন্ড হ্যাভ। আপনি যদি শব্দ শব্দে ইংরেজি করেন নাকি, আপনি যদি এই বাক্যটাকে, যে লম্বা গাছটি কি গাড়ির পেছনে, বাড়ির, গাড়ির, বাড়ির পেছনে, সরি, লম্বা গাছটি কি বাড়ির পিছনে আছে, এটাকে যদি আপনি অল্প বিদ্যা ভয়ঙ্করী টাইপ, মানে নলেজ নিয়া, স্ট্রাকচার না বুঝা, ফ্রেজ না বুঝা, হ্যাঁ, আপনি যদি বাক্য ইংরেজি করেন তাহলে কি হবে? টল দ্য ট্রি, হোয়াট হাউস বিহাইন্ড হ্যাভ। এটাই হবে, বুঝছেন? আল্লাহ মাফ করো, যাক। মানে অর্থরা, মানে এমন একটা খিচুড়ি হয়েছে যেটা খাওয়ার যোগ্য না, খিচুড়িও তো খাওয়া যায়, মানে অখাদ্য খিচুড়ি হয়ে গেছে, বুঝছেন? তাহলে আমাদের অরিজিনাল ইংরেজি কি? ইজ দ্য টল ট্রি বিহাইন্ড দ্য হাউস। খেলা হচ্ছে ফ্রেজে ফ্রেজে। হ্যাঁ, ওই শব্দ শব্দে ইংরেজি করা, মানে জিনিস ইয়া না, ইংলিশ না, মানে বাংলা থেকে ইংরেজি একদম পাই টু পাই বসাবেন, বুঝছেন? ইন্টারেস্টিং না? কি আত্মবিশ্বাস লাগে, আরে ভাই! ইয়া বড় বড় সেন্টেন্স পড়তে পারবেন, এটাতে 1 লাইন, 3 লাইন, 4 লাইন, 5 লাইন অর্থ তুলতে পারবেন। খালি ফ্রেজটা বুঝেন ভালো মতো। যত বড় ফ্রেজ তত বড় বাক্য গঠন করতে পারবেন ইনশাল্লাহ। আচ্ছা। ও, আচ্ছা চলেন তারপর সামনে যাই। আমরা জানি, আমরা দেখে আসছি একটু আগে, এই নতুন ঘড়িটি বইয়ের পাশে আছে। দিস নিউ ক্লক ইজ অন দ্য টেবল। এই নতুন ঘড়িটি বইয়ের পাশে আছে, দিস নিউ ক্লক ইজ অন দ্য টেবল। এখন জাস্ট প্রশ্ন করছি যে এই নতুন ঘড়িটি, ওই সেন্টেন্সটাকেই, মানে একদম সেম সেন্টেন্স, উপরেরটা তা নিচেরটা তা, শুধু আমরা প্রশ্ন করতেছি, হ্যাঁ না প্রশ্ন। এই নতুন ঘড়িটি কি বইয়ের পাশে আছে? তাহলে ইজটা শুধু সামনে যাবে। ইজ দ্য নিউ ক্লক অন দ্য টেবল, ইজ দ্য নিউ ক্লক অন দ্য টেবল, ইজ দ্য নিউ ক্লক অন দ্য টেবল। অন দ্য টেবিলের পরিবর্তে আরো কিছু বলতে থাকেন, ইজ দ্য নিউ ক্লক ইন দ্য রুম, ইজ দ্য নিউ ক্লক ইন দ্য শপ, ইজ দ্য নিউ ক্লক ক্লক অন দ্য বুক, ইজ দ্য নিউ ক্লক অন দ্য বেড। মানে বাস্তবিক অর্থে যেটা যেটা হইতে পারে, মানে আন্দাজে বললেন না। ইজ দ্য নিউ ক্লক ইন দ্য ওয়াটার, পানির মধ্যে কি থাকবে নাকি? এটা বাস্তবসম্মত অর্থ নিতে হবে না? বুঝেন নাই? এগুলো আর কি। ওকে, এই নতুন ঘড়িটি কি বইয়ের পাশে আছে? ইজ দ্য নিউ ক্লক অন দ্য টেবল। আরে দেখেন আবার, দূর, সরি, কি যে অবস্থা! বিসাইড দ্য বুক হবে, মানে ওই একটা ভুল, মানে প্রত্যেকটাতে হয়ে গেছে। আমি, দেখেন অবস্থা, দেখেন দেখেন। এর আগে তো একজন ফিডব্যাক দিছে, আর আপনারা সবাই ঘুমাইতেছেন না। ভুল হলে বলেন না কেন ভাই, আমি মানুষ না? আমার ভুল হতে পারে না? বইয়ের পাশে আছে। বিসাইড দা, এত ছোট করে লেখার অভ্যাস নাই। বিসাইড দ্য বুক, তারপর হচ্ছে বি সাইড দা বুক। ওকে, এখানে একটা প্রশ্নবোধক চিহ্ন আসবে, ওকে ওকে, লাস্টে। ইজ দ্য নিউ ক্লক বিসাইড দ্য বুক, ইজ দ্য নিউ ক্লক বিসাইড দ্য বুক নাকি? ওকে, তারপর দেখেন, আমরা জানি ওই পুরাতন বাড়িটি গ্রামের মধ্যে আছে, এটা ইংরেজি হচ্ছে দ্যাট ওল্ড হাউস ইজ ইন দ্য ভিলেজ। দ্যাট ওল্ড হাউস ইজ ইন দ্য ভিলেজ, আমরা পড়ে আসছি এটা। এখন আমরা বলতে চাচ্ছি ওই পুরাতন বাড়িটি কি গ্রামের মধ্যে আছে, বা গ্রামে আছে, বা গ্রামের ভিতরে আছে, একই কথা। তাহলে ইজটাকে শুধু সামনে আনতে হবে। ইজ দ্যাট, আচ্ছা দেখেন, আচ্ছা এটাকে আমি ইজ ইয়া বলছিলাম, ইজ দিস, ইজ দ্য নিউ ক্লক বলছি নাকি ভাই, নাকি দিস বলছিলাম? মাফ করো ভাই, এক টানে 1.5 ঘন্টা কথা কইতে কইতে মাথার অবস্থা খুবই খারাপ। হ্যাঁ, অনেক সময় ভুলভাল বলেও ফেলতে পারি। আল্লাহু আকবার। আচ্ছা খেয়াল করেন,
ওই পুরাতন বাড়িটি কি গ্রামের মধ্যে আছে? ইজ দ্যাট ওল্ড হাউস ইন দ্য ভিলেজ? ইজ দ্যাট ওল্ড হাউস ইন দ্য ভিলেজ? সহজ না? সহজ। তারপর দেখেন, ওই দামি গাড়িটি দোকানের সামনে আছে। দ্যাট কস্টলি কার ইজ ইন ফ্রন্ট অফ দ্য শপ। দ্যাট কস্টলি কার ইজ ইন ফ্রন্ট অফ দ্য শপ। ওই দামি গাড়িটি কি দোকানের সামনে আছে? তারপর কি, দ্যাট কস্টলি কার ইজ ইন ফ্রন্ট অফ দ্য শপ, এটা আমাদের রেগুলার বাক্য। জাস্ট ইজটাকে, এই যে দেখেন ইজ দুইবার উঠে আসছে, ইজটাকে শুধু সামনে আনতে হবে। ইজ দ্যাট কস্টলি কার ইন ফ্রন্ট অফ দ্য শপ? ইজ দ্যাট কস্টলি কার ইন ফ্রন্ট অফ দ্য শপ? ক্লিয়ার? জি, ওকে। এবার চলো নোট দিয়ে বাক্য গঠন করব, ঠিক আছে? আর 7-8 মিনিট হতে লাগবে ক্লাস শেষ হতে। চলো আমরা দেখে যাই। আমরা জানি নতুন বইটি টেবিলের উপর আছে। দ্য নিউ বুক ইজ অন দ্য টেবিল। আমরা এখন বলবো নতুন বইটি টেবিলের উপর নাই। আহা, আমি আবারও বলি শুনেন। আমি আজকে বিকাল 5টার মধ্যে আমি একটা ক্লাস 80% ডিজাইন করে ফেলাইছি। পরে ওই ক্লাসটা নিয়ে ঢুকবো সাহস পাই নাই, কারণ মনে হচ্ছিল আপনারা ধরতে পারবেন না, এই জন্য ওটা বাদ দিয়ে নতুন করে আবার ক্লাস ডিজাইন করছি। এবং আপনারা দেখছেন যে আজকে ক্লাসে ঢুকতে আমার বেশ লেটও হয়েছে, মানে একটু রিভিশন দিব, মানে এতটা প্রেশার। 10টা বেজে গেছে, ক্লাস রেডি হয় না, 11টা বেজে গেল, ঢুকতে ঢুকতে 11:30। এই জন্য এই ভুলগুলো রয়ে গেছে, রিভিশন দিলে এগুলো থাকতো না। দেখেন নতুন বইটি টেবিলের উপর নাই। কি নাই? মানে মানে আছে, আছের বিপরীত কি নাই। তাহলে এই যে আমি নাই অর্থটা নিব, এটার জন্য আমাকে নট আনতে হবে। নট কোথায় আসবে? হ্যাঁ, ইজের সাথে নটের বন্ধুত্ব নাকি ইজের পরে আসবে? এটা তো পুরান কথা ভাই। আমরা তো ফ্রেজে হাত দিচ্ছি না, আমরা হাত দিচ্ছি অন্য জায়গাতে। আমরা কি ফ্রেজ ভাঙছি? আমরা কি ফ্রেজে হাত দিছি? ফ্রেজের ভিতরে তো আমরা হাত দিই নাই। দেখেন, নতুন বইটি টেবিলের উপর নাই, এখানেও দেন আছে নাই হয়ে গেছে। নতুন বইটি টেবিলের উপর নাই। দ্য নিউ বুক ইজ নট অন দ্য টেবিল। দ্য নিউ বুক ইজ নট অন দ্য টেবিল, বাস। তারপর দেখেন, আমরা জানি পুরাতন ঘড়িটি ব্যাগের মধ্যে আছে। দি ওল্ড ক্লক ইজ ইন দ্য ব্যাগ। পুরাতন ঘড়িটি ব্যাগের মধ্যে নাই, মানে আপনি এই জিনিসটাকে আপনি না বোধক করতেছেন, মানে নাই। এখন আপনি নায়ের পরিবর্তে যদি আপনি আঞ্চলিক ভাষা ব্যবহার করতে পারেন, যেমন আমাদের দেশে জামালপুরে নাইকে বলে, নাইকে। ঘড়িটা তো একটি নাইকে, মানে নাই বলি না, নাইও বলি, নাইকে বলি, নাইকে, এরকম একটা কথা বলি। যেমন এর আগে প্রথম দিকে আমরা নয় বলছি। ভাই, যেটা যেখানে স্যুট হবে আমরা সেটাই ব্যবহার করব। আপনি মূল জিনিসটা বুঝেন যে ঘড়িটা ব্যাগের মধ্যে নাই, এটা হচ্ছে মূল জিনিস। আপনি বাংলা এখন যে ভাষায় বলেন না কেন, এটাই ইংরেজি করব কিভাবে? দি ওল্ড ক্লক ইজ নট, হ্যাঁ, ইন দ্য ব্যাগ। দি ওল্ড ক্লক ইজ নট ইন দ্য ব্যাগ। ফ্রেজের জায়গায় থাকবে, ফ্রেজ আমরা কোথাও হাত দিচ্ছি না। না বোধক করার জন্য ইজের পরে আমরা নট আনতেছি, ব্যাস। তারপর দেখেন, লম্বা গাছটি বাড়ির পেছনে আছে। দ্য টল ট্রি ইজ বিহাইন্ড দ্য হাউস। লম্বা গাছটি বাড়ির পিছনে নাই। হ্যাঁ, তাহলে কি, দ্য টল ট্রি ইজ নট বিহাইন্ড দ্য হাউস, শুধু নটটা আসবে। আরে ভাই, আপনি যদি এইটা বুঝেন, বাকিগুলো একদম ইজি। একটা যদি বুঝেন, প্রথমে যেটা দেখাই ওটা যদি বুঝেন, তাহলে বাকিগুলো ইয়েস নো কোশ্চেন করা, নট লাগানো, এগুলো কোনো ব্যাপার না। ট্রেনিং দিয়ে দিয়ে আসছে এ পর্যন্ত। আচ্ছা দেখেন, তারপরে এই নতুন ঘড়িটি বইয়ের পাশে আছে, এখানেও সেম ভুল। হ্যাঁ, এখানে কি হবে? দ্য নিউ ক্লক ইজ বিসাইড দ্য বুক। হ্যাঁ, এই লিখে দিলাম, ধরেন বিসাইড দ্য বুক লিখলাম। হ্যাঁ, দ্য নিউ ক্লক ইজ বিসাইড দ্য বুক। এই নতুন ঘড়িটি বইয়ের পাশে নাই। তাহলে আমাকে কি বলতে হবে? এগুলো মুছে দেই। হ্যাঁ, ধরেন এখানেও লিখছি আপনার বিসাইড দ্য বুক, ডাক্তার স্টাইলে লিখছি। হ্যাঁ, ধরেন এখানেও লিখছি আর কি আপনার বিসাইড দ্য বুক, ঠিক আছে, ডাক্তার স্টাইলে। ডাক্তার স্টাইলে, আল্লাহ মাফ করুক। না, এখন অনেক ডক্টরদের হাতের লেখা সুন্দর, এবং অনেক ডাক্তার অ্যাসিস্ট্যান্ট, মানে অ্যাসিস্ট্যান্টরা লিখে, আমি দেখছি এরকম। এই নতুন ঘড়িটি বইয়ের পাশে নাই। দিস নিউ ক্লক ইজ নট বিসাইড দ্য বুক। হ্যাঁ, দিস নিউ ক্লক। ভাই আপনি থামেন, এক টানে বাক্য বললেন না কখনো, আমি শুরু থেকে বলে আসতেছি, এক টানা বাক্য বললেন না, ভাইঙ্গা ভাইঙ্গা ফ্রেজ ফ্রেজ ফিল করে করে বলেন।
দিস নিউ ক্লক, দিস নিউ ক্লক ইজ নট অন দ্য টেবল। ফিল করেন, ফ্রেজ ফ্রেজ ফিল করেন, বুঝছেন? ক্ষুদ্র ক্ষুদ্র ভালো কোনা বিন্দু বিন্দু জল করে তোল মহাদেশ সাগরতল। ওকে চলেন। আমরা জানি ওই পুরাতন বাড়িটি গ্রামের মধ্যে আছে। দ্যাট ওল্ড হাউস ইজ ইন দ্য ভিলেজ। ওই পুরাতন বাড়িটি গ্রামের মধ্যে নাই। হ্যাঁ, অনেক জিনিস শুনতে একটু ব্যাখ্যাপ্পা লাগতে পারে, অনেক মানে দেখেন এখানে আমার সেন্টেন্স শেখানোর উদ্দেশ্য, স্ট্রাকচার বোঝানোর উদ্দেশ্য, ফ্রেজ বোঝানোর উদ্দেশ্য। অনেক কথা এরকম থাকতে পারে যেটা আপনার মানে বাস্তবিক আমরা ব্যবহার নাও করতে পারি, ওগুলা ছেড়ে দেন, সমস্যা নেই। ছেড়ে দেন মানে কি, ওগুলা তো ধৈরেন না, শেখার দরকার শেখেন। ওই পুরাতন বাড়িটি গ্রামের মধ্যে নাই, তাহলে আমাকে একটা নোট লাগাইতে হবে শুধু দ্যাট ওল্ড হাউস। আর এগুলো ভাই একটু লিখে লিখে প্র্যাকটিস করবেন, বুঝছেন? এখনো মানে আপনার চিন্তা ধারা এত ব্রড হয় নাই যে আপনি মাথার মধ্যে চিন্তা করে ফেলতে পারবেন। অনেক প্র্যাকটিস করার পর মাথার মধ্যে আসবে। হ্যাঁ, প্রথম দিকে দেখে দেখে খাতায় লিখে লিখে বলে বলে প্র্যাকটিস করে মুখে আয়ত্ত করে নিতে হবে। ওই পুরাতন বাড়িটি গ্রামের মধ্যে নাই। দ্যাট ওল্ড হাউস ইজ নট ইন দ্য ভিলেজ। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এই কথাগুলা আমরা যখন লেভেল 2-তে যাব তখন আরো সুন্দরভাবে বলা শিখবেন ইনশাল্লাহ, যখন আমরা লেভেল 2-তে যাব। তারপর খেয়াল করেন, আমরা জানি ওই দামি গাড়িটি দোকানের সামনে আছে, আর ইংরেজি হচ্ছে দ্যাট কস্টলি কার ইজ ইন ফ্রন্ট অফ দ্য শপ। ওই দামি গাড়িটি দোকানের সামনে নাই। এই যে দেখেন এখানে নাই, নাই লিখতে ভুলে গেছি, নাই। হ্যাঁ, কি হচ্ছে নাই, ওই দামি গাড়িটি দোকানের সামনে নাই। তাহলে কি হবে? তাহলে হবে দ্যাট কস্টলি কার ইজ নট ইন ফ্রন্ট অফ দ্য শপ। দ্যাট কস্টলি কার ইজ নট ইন ফ্রন্ট অফ দ্য শপ। দ্যাট কস্টলি কার ইজ নট ইন ফ্রন্ট অফ দ্য শপ। বাস, ওকে। তো আজকের পড়া এই পর্যন্তই। আহ যথেষ্ট বড় একটা ক্লাস হয়েছে। আশা করি আপনারা ফ্রেজ, বাক্য আহ এবং সেই সাথে প্র্যাকটিস, এই বিষয়গুলো মোটামুটি বুঝতে পারছেন। মূল বিষয়টা হচ্ছে আপনি যত ভালোভাবে ফ্রেজটাকে আয়ত্ত করতে পারবেন, ফ্রেজ আয়ত্ত করবেন, বাক্যে ব্যবহার করা শিখবেন, ফ্রেজ আয়ত্ত করবেন, বাক্যে ব্যবহার করা শিখবেন, শেষ। একটা বাক্য ব্যবহার শিখবেন, ওইখান থেকে আর 3টা 4টা ইজিলি বানাইতে পারবেন, তাই না? অনেক সহজ। জি। তো বাড়ির কাজ দিবেন, বাড়ির কাজ দিনে পড়া দিনে না শিখলে লস। এইটা ভাই আপনাকে মুখে ভয়েসে বলতে হবে। আপনি এখান থেকে বলবেন, বলবেন যে সেন্টেন্স বা বাক্য কয়েকটি শব্দ মিলে যখন একটি পরিপূর্ণ অর্থ বা, এখানে বা কথাটা বলবেন, অর্থ বা তথ্য প্রকাশ করে তখন তাকে সেন্টেন্স তথা বাক্য বলে। যেমন এই বইটি নতুন, দিস বুক ইজ নিউ, এটা একটা কমপ্লিট সেন্টেন্স, পরিপূর্ণ একটা তথ্য দিচ্ছে যে এই বইটা যে নতুন, এটা একটা পরিপূর্ণ তথ্য পাওয়া যাচ্ছে এই বাক্য থেকে। তারপর দেখেন ফ্রেজ কাকে বলে। ফ্রেজ মানে হচ্ছে বাক্যাংশ, দুই বা ততোধিক শব্দের একটা গ্রুপ যা একসাথে কোনো অর্থ প্রকাশ করে এবং বাক্যের একটি অংশ হিসেবে কাজ করে। যেমন এই বইটি, দিস বুক, এটা কোনো সেন্টেন্স না, এটা হচ্ছে ফ্রেজ। এবং আশা করছি আজকের ক্লাসের মাধ্যমে আপনারা ফ্রেজ এবং বাক্যাংশ আরো ক্লিয়ার হয়েছেন। হ্যাঁ, ইনশাল্লাহ। আর এখন পর্যন্ত আমরা যতগুলো সেন্টেন্স দেখেছি 3টা অংশ ছিল, এবং বাকি এই লেভেল 3-তে 3টাই থাকবে ভাই। হ্যাঁ, লেভেল 2ও 3টা করে থাকবে। আস্তে আরো সামনে যখন যাব তখন এক একটা সেন্টেন্সে 3টা 4টা 5টা করে, 4টা 5টা করে পার্ট আসবে, ওগুলো পরে। জি, ঠিক আছে। আর বাংলা থেকে ইংরেজি করবেন, স্ক্রিনশট দেন। পুরাতন বাড়িটি নদীর পাশে আছে। ওই নতুন ল্যাপটপটি কোথায় আছে? নতুন ল্যাপটপটি বক্সের মধ্যে আছে। এখানে আমার ফলা দিতে ভুলে মিস হয়ে গেছে। তারপর নতুন ল্যাপটপটি কেমন? নতুন ল্যাপটপটি দামি। হ্যাঁ, সরাসরি না করতে পারলে এক একটা সেন্টেন্স নিয়ে একটু খাতায় লেখালেখি করবেন। ধরেন আপনি সরাসরি প্রশ্ন করতে পারতেছেন না, তাহলে আগে আহ চেষ্টা করেন, দেখেন কিভাবে কি করা যায়। এই যেমন এখানে কেমন আছে, কেমন ইংরেজি হাউ, একটু পিছনের ক্লাস দেখেন। তো আমি কি পিছনের ক্লাসের উপর পড়া দিতে পারবো না? পিছনের ক্লাসের সাথে আমাদের ফ্রেজ যুক্ত হইতে পারে না? নতুন ল্যাপটপটি এটা আমরা নগদে শিখছি, বাট কেমন এটা পুরাতন, এর আগে শিখছি। আচ্ছা দেখেন, তারপরে দ্য টল ট্রি ইজ বিসাইড দ্য রোড, তারপরে দ্য ট্রি ইজ টল, তারপর দ্যাট বিগ ট্রাক ইজ অন দ্য রোড। সরি, এটা ইজ হবে, দেখেন ইন হয়ে গেছে এটা, আহারে, এটা ইজ হবে, ইজ। দ্য বিগ ট্রাক ইজ অন দ্য রোড। হোয়ার ইজ দ্য নিউ বাস? হোয়ার ইজ দ্যাট, হোয়ার ইজ দ্যাট নিউ বাস?
দ্যাট নিউ বাস ইজ ইন ফ্রন্ট অফ দ্য স্কুল। জি, এই পর্যন্তই। ও, বাড়ির কাজে নাম্বার চেঞ্জ হয়েছে, দাঁড়ান 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 দাঁড়ান। বাড়ির কাজ জমা দিবেন কিসে? বাড়ির কাজ জমা দিবেন হচ্ছে, একটু ওয়েট করেন তো। আহ বাড়ির কাজ হচ্ছে আপনারা জমা দিবেন হচ্ছে এই নাম্বার। আমাদের নাম্বারটা চেঞ্জ হয়ে গেছে। আগে যে নাম্বারটা ছিল ওটা নাই। আমরা আমাদের হচ্ছে রেকর্ডেড কোর্সের জন্য নতুন নেওয়া হয়েছে, আপনার সাপোর্ট নাম্বার নেওয়া হয়েছে, মোবাইল নাম্বার চেঞ্জ করা হয়েছে, মোবাইলও চেঞ্জ করা হয়েছে। তো আপনাদের এখান থেকে নতুন বাড়ির কাজের নাম্বার হচ্ছে এইটা। বুঝতে পারছেন? এটা হচ্ছে আপনাদের নতুন বাড়ির কাজের নাম্বার। কয়েকদিন আগে কথা বলছিলাম, আজকে এটা লিখে রাখেন। বাড়ির কাজ জমা দিবেন হচ্ছে শনিবার দুপুর 2টা পর্যন্ত। ওকে, ঠিক আছে। এখন থেকে ইনশাল্লাহ শেষ সময় পর্যন্ত এটাই থাকবে, যদি না বড় ধরনের কোনো ঝামেলা হয়। ঠিক আছে। গ্রুপে মেসেজ দিছিলাম না? জি। তো মনে রাখবেন, এই পৃথিবীতে সবচেয়ে বোকা তারাই যারা চেষ্টা না করেই কিছু অর্জন করতে চায়। চেষ্টা করতে হবে। জি, স্ক্রিন শেয়ার অফ করে দিচ্ছি। তো বন্ধুরা, আজকের ক্লাস এই পর্যন্তই। আজকের ক্লাসে আমরা হচ্ছে আহ, বেশ কিছু কাজ করেছি, যেমন আমরা ফ্রেজ এবং সেন্টেন্স এই দুটার পার্থক্য বোঝানোর চেষ্টা করেছি। সেই সাথে আমরা এই বিগত কয়েকটা ক্লাসে দুই একটা ক্লাসে যে ফ্রেজগুলো শিখেছি সেগুলো আমরা ব্যবহার করার চেষ্টা করেছি, এবং সেই সাথে আরো আনুষঙ্গিক অনেক বিষয় নিয়ে আমরা কথা বলেছি। প্রত্যেকটা কথাই গুরুত্বপূর্ণ, মাথায় রাখবেন। এবং আরেকটা জিনিস বোঝানোর চেষ্টা করেছি যে এখন পর্যন্ত আমরা যতগুলো ইংরেজি বাক্য শিখেছি, প্রত্যেকটা ইংরেজি বাক্যে মূলত তিনটা অংশ ছিল। ওই তিনটা অংশের ভিতরে ফ্রেজ টেজ ছিল, আরো ছিল, ঠিক আছে, বাট মূলত তিনটা অংশ ছিল। আমরা কোনো কিছু নিয়ে কথা বলেছি, ওই বস্তুটা সম্পর্কে একটা তথ্য দিয়েছি, এবং মাঝখানে একটা ব্রিজ হিসেবে ইসকে যুক্ত করেছি। ঠিক আছে? তো প্রত্যেকটা কথা ইম্পর্টেন্ট, মাথায় রাখবেন ইনশাল্লাহ। তো ইনশাল্লাহ দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে নতুন একটা টপিক নিয়ে। সবাই ভালো থাকবেন, সবাইকে সালাম জানাই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, শুভরাত্রি।